আজকে এস্টিমেশন কস্ট এস্টিমেটিং যে ম্যাটারটা সেইটা এবং এই চ্যাপ্টারের মানে এই চ্যাপ্টার রিলেটেড যে ধরো ম্যাথমেটিক্স যদি কিছু প্রবলেম ম্যাথমেটিক্যাল প্রবলেম সেইগুলো কিভাবে করা যায় বা কেমন ভাবে আমরা করব সেইটা দুটোই বলবো। কস্ট এস্টিমেটিংটা একটু পড়ি আমরা, তারপরে এখানে একটা জিনিস বলি যে এই যে মডেল কস্ট এস্টিমেশন মডেল পড়ে এটা নর্মালি জানবে যে সবসময় যে মডেলগুলো থেকে কোনো ম্যাথামেটিক্স করতে দেবে বা ম্যাথামেটিক্যাল কিছু দেবে নাও হতে পারে। মডেলগুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেনে আসে। মানে ধরো একটা পার্টিকুলার মডেলের নাম দিয়ে দিল যে কস্ট ইন্ডেক্স মডেল কিংবা পাওয়ার সাইজিং মডেল, এরকম কিছু দিয়ে সেটা ইন্ডিভিজুয়ালি লিখতে দেয়। সেটার সাথে থিওরিটিক্যাল সেটার সাথে মানে তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেম করার কোনো ব্যাপার নেই, মানে ম্যাথামেটিক্যালি সেটা নয়। তো তার মানে থিওরিটিক্যালি প্রত্যেকটা এস্টিমেটিং মডেলকে আমাকে সেইভাবে পড়তে হবে যাতে করে যদি মডেল ইটসেলফ যদি মডেলটা লিখতে দেয় যেন আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার ম্যাথামেটিক্স তো অনেকগুলো, ধরো কস্ট আমরা প্রথম এই যে আগের দিন যে অংশটুকু পড়েছি সেটা কস্টিং এর, আজকে যে অংশটুকু পড়বো সেটা এস্টিমেশনের। এবার ম্যাথামেটিক্যাল প্রবলেম দুটোর দিকে থেকে হতে পারে, ওই কস্ট পড়েছি আমরা সেখান থেকেও কিছু দিতে পারে বা এস্টিমেশন থেকেও দিতে পারে। সেটা কি টাইপের হয় বা কিভাবে করতে হয় সেটা আমি বলে দিচ্ছি, সেটা আমি বলে দেবো বা আমি প্রবলেম কিছু দেবো, দেখবে সেই প্রবলেম গুলো একটুখানি একবার করে চোখ বোলাবে, তাতে করে অসম্ভব ব্যাপার কিছু নয়, এটা করা যায়। ওকে, তো সেইখানটা আমরা এস্টিমেশনের জায়গাটা আগে স্টার্ট করি। যে এস্টিমেশনটা আমাদের যে তিনটে চারটে টাইপ বা মডেল যে পড়তে হয় সেইখানটা আমরা একটু দেখি, তারপরে তারপরে আমি ম্যাথমেটিক্যাল বলছি, বাকি ম্যাথমেটিক্স কি করতে হবে সেটা আমি বলছি। এইখানে প্রথমে দেখবে একটা জিনিস আছে হুইচ ইজ নোন অ্যাজ টাইপস বলে একটা জিনিস আছে, সেটা কিন্তু মডেল ইটসেলফ নয়। হ্যাঁ, প্রথমে একটা জিনিস আছে দেখবে যে টাইপস অফ, এই যে কস্ট এস্টিমেশন, এটা আমাদের হচ্ছে অংশটা কস্ট এস্টিমেশন হলো, এটা হচ্ছে আমাদের মূল অংশ। এবার এইখানে কস্ট এস্টিমেশন যখন তুমি দেখছো, কস্ট এস্টিমেশন আমরা মডেল টডেল কিছু নেই, ধরো এখন একদম একদম উপরে যদি আমরা দেখি কস্ট এস্টিমেশন বলে, তাহলে এখানে দেখবে প্রথমে টাইপস বলে একটা সিস্টেম হয়। ওকে, যে কত টাইপের এস্টিমেশন হয়, মানে আমরা যে কস্ট এস্টিমেশন বলছি বা কস্ট এস্টিমেটিং বলছি সেটা কি টাইপ হয়, এইটা একটু অন্যরকম। মানে মডেলে আমরা এখনো যাইনি কিন্তু, যে কস্ট এস্টিমেটিং কি মডেল আছে সেগুলো না। এটা হচ্ছে ওভারঅল যে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো জবের বা যে কোনো ইঞ্জিনিয়ারিং কোনো প্রজেক্টের টোটাল যে কস্ট এস্টিমেশন হয় সেইটা কি কোন কোন ডিভিশনে হয় বা কি কি ভাবে হয়, বা তাদের কোনো ভাগ আছে কিনা, নাকি সব এস্টিমেশন একই রকম হয় বা সব প্রসেস একই রকম ফলো করা হয়, এইটা হচ্ছে বেসিক। এটা এটা গ্রস, তার মানে এটার মধ্যে কোনো স্পেসিফিক না কিন্তু যে এই মডেল অনুপাতে বলছে ওই মডেল অনুপাতে বলছে না। একদম গ্রসলি যে কস্ট এস্টিমেশন হয় যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের বা যে কোনো বড় প্রজেক্টের, সেইটার ও একদম গ্রস যদি আমরা টাইপ বলি যে কতগুলো টাইপের হয়, সেইটা একটা দেখবে টাইপ কস্ট এস্টিমেটিং টাইপ বলে দেওয়া আছে। ওকে, এইখানে দেখবে তিনটে মেজর জিনিস বলা হচ্ছে। একটা প্রথম যেটা আছে সেটাকে বলা হয় রাফ, এই একটা। সেকেন্ড দেখবে একটা বলা হয় যেটাকে বলা হয় সেমি ডিটেলড হলো, আর থার্ড একটা বলা হয় হুইচ ইজ ডিটেলড। ওকে, এরকম তিনটে ভাগ বলা হয়। এটা এটা সবার জন্য কিন্তু, সবার জন্য, সমস্ত সব কিছুর জন্য। এবার এই যে রাফ এস্টিমেট যেটা আমরা, এই যে প্রথমে যেটা রাফ এস্টিমেট, তারপরে সেমি ডিটেল, তারপরে ডিটেল। তার মানে কি, দুটো জিনিস, এক হচ্ছে যে কোনো প্রজেক্টের এই তিনটে কস্টিংই হতে পারে। মানে ধরো প্রথমে একটা রাফ এস্টিমেশন করা হয়েছিল, দিয়ে পরে গিয়ে আরো ডেটা পাওয়া গেছে তখন সেমি ডিটেল করা হয়েছে, দিয়ে ধরো আরো ডেটা পাওয়া গেছে তখন ডিটেল করা হয়েছে, এমন হতে পারে। আবার কখনো কোনো প্রজেক্টে শুধুমাত্র ডিটেল কস্টিং করা হয়েছে, অন্য রাফ বা সেমি ডিটেল করা হয়নি, তাও হতে পারে। আবার কখনো তিনটেই হতে পারে। এবার রাফ মানে কি, রাফ মানে হচ্ছে ধরো একদম যখন কাজ মানে ধরো একদম ফর্মাল প্ল্যানিং যখন হচ্ছে, একদম ইনিশিয়াল লেভেল অফ প্ল্যানিং এ যখন প্রজেক্টটা আছে, তখন সেই প্রজেক্টটার যে ভায়াবল হবে কিনা বা এটা আদৌ সাকসেসফুলি কিছু হবে কিনা, তো সেই রকম জায়গায় ধরো একটা মানে যা যা তখন থাকে, সব রিসোর্স তখন পাওয়া যায়নি, সব কস্টিং পাওয়া যায়নি, ওভারঅল সুপারফিশিয়াল যে জিনিসটা পাওয়া গেল তার বেসিসে একটা
ফাইন্যান্সিয়াল ম্যাগনিচিউড তৈরি করার চেষ্টা করা হয়, সেইটা হচ্ছে রাফ এস্টিমেট। তার মানে রাফ এস্টিমেশনের ক্ষেত্রে তুমি যে খুব ডিটেল, খুব অ্যাকিউরেট হবে এরকম হবে না। তার মানে তো তার কারণ হচ্ছে সেখানে তখন সব জিনিসপত্র আসেনি, সব হয়তো কস্টিং পাওয়া যাচ্ছে না, অনেকগুলো জিনিসকে ধরে নেওয়া হচ্ছে। তো রাফ একটা সুপারফিশিয়াল ওভারঅল একটা এস্টিমেশন করা হয়, সেইটা রাফ এস্টিমেট। সেইটা যদি একটু আমরা ডিটেল করি, মানে হেড ওয়াইজ ভাগ করে যদি আমরা করতে পারি, তারপরে তার রিসোর্স পেতে, তারপরে তার প্রিলিমিনারি ডিজাইন পাওয়া যাচ্ছে, এইগুলো ধরে যখন মোটামুটি করা হবে তখন সেটা হবে, সেইটাকে আমরা বলি সেমি ডিটেল। যখন মোটামুটি একটা ইনফরমেশন ধরো পাওয়া গেছে বা ব্রেকডাউন করা যাচ্ছে, হ্যাঁ, নাম্বার অফ পিপল এনগেজমেন্ট বোঝা যাচ্ছে, কতটা টাইম এনগেজমেন্ট বোঝা যাচ্ছে, বা কি লেভেলের মানিটারি আছে, মানিটারি এনগেজমেন্ট সেটা মোটামুটি বোঝা যাচ্ছে, প্রিলিমিনারি প্রজেক্টের ডিজাইন পাওয়া যাচ্ছে, এইগুলো যদি পাওয়া যায় তখন সেমি ডিটেল এস্টিমেট করা হয়। আর ডিটেল এস্টিমেট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যখন এইটা এই 3 নম্বরটা এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ এইটা হচ্ছে বলা হয় এই তিনটের ভিতরে 1 2 3 যদি আমরা ধরি, এই তিনটের ভিতরে মোস্ট অ্যাকিউরেট ক্যালকুলেশন যেটা, সেটা হলো ডিটেল এস্টিমেট। এবং এটাতে ডিটেলড অফ অল এরিয়াস, অল থিংস রিগার্ডিং দ্য প্রজেক্ট, সমস্ত কিছু ডিটেল থাকতে হবে। তার ডিজাইন, তার কি কি কন্ট্রাক্ট হয়েছে, কত কি কি রিসোর্স ব্যবহার করার কথা হচ্ছে, সেই কন্ট্রাক্ট যদি কেউ নিচ্ছে তার সাথে কি বেসিসে কন্ট্রাক্ট সাইন হচ্ছে, তার ফাইন্যান্সিয়াল ভ্যালু কত, সমস্ত কিছু নিয়ে তারপরে যদি এস্টিমেশন যেটা, সেইটা হচ্ছে আমাদের ডিটেইল এস্টিমেট। মানে এটা আমাকে যে কোনো বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা আমাদেরকে করতেই হবে, এটা করতেই হয়। কিন্তু তাহলে কি উপরের গুলো হয় না? হয়, অবশ্যই হয়। যখন ইনিশিয়াল প্ল্যানিং এর ক্ষেত্রে রাফ এস্টিমেশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে ওভারঅল কত কস্টিং হতে পারে বা ওভারঅল কি খরচ। অবশ্যই যখন অল্প বিস্তর ধরো ডেটা হাতে এলো, কিছু কিছু এরিয়ার ডেটা পাওয়া গেল, তখন সেমি ডিটেল এস্টিমেট যথেষ্ট কাজের। এরপরে আমার যখন ফাইনালি আমি সব পেয়ে যাব, অন বেসিস ডিটেল সবকিছু এভরিথিং, তখন আমরা যাব ডিটেল এস্টিমেটে, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ক্যালকুলেশন ইন কস্ট এস্টিমেশন। তখন আমাদেরকে ডিটেল করতে হয়। এবার কখনোই এরকম নয় যে একটা কাইন্ড মানে রাফ এস্টিমেট যেমন ডিটেল এস্টিমেট তেমন না, একটা এস্টিমেশনের সঙ্গে একটা এস্টিমেশনের কোনো সম্পর্ক নেই। এমন হতে পারে রাফ এস্টিমেশনে অনেক জিনিস স্পষ্ট বোঝা যায়নি, সেটা ডিটেল এস্টিমেশনে গিয়ে পরিষ্কার বোঝা গেছে, হতে পারে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ডিটেল এস্টিমেশনে করার জন্য আর রাফ এস্টিমেশন করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ধরো যে রেসপন্সিবল পার্সন হবে, সেটা একটা বিস্তর ফারাক আছে। তার কারণ ডিটেল এস্টিমেশনে প্রচুর কিছু প্রোভাইড করা থাকে, তারপরে সেই ফিনান্সিয়াল ডেটা নিয়ে কেউ এস্টিমেট করছে। আর রাফে কিন্তু ধরো একটা খানিকটা অ্যাজাম্পশন, খানিকটা ইমাজিনেশন, খানিকটা কতটা হতে পারে এটা ধরে করা। তার মানে রাফ এস্টিমেশন যারা করেন তারা কিন্তু স্পেসিফিক এক্সপার্টাইজ লোক, তারা তবে রাফলি বলতে পারবেন যে মোটামুটি এই টাকা লাগতে পারে। তো তার মানে ডিটেলের ক্ষেত্রে ধরো অনেক সব ডেটা আছে, তো সেক্ষেত্রে সাজিয়ে সাজিয়ে আস্তে আস্তে কস্ট এস্টিমেশন করা করতে পারে। কিন্তু রাফ এস্টিমেশন যারা, যাদের হেডে দায়িত্ব থাকে, দে আর স্পেসিফিক এক্সপার্টিজ। মানে ধরো বিরাট এক্সপিরিয়েন্স আছে, অনেক কস্টিং, বহু প্রজেক্টে কস্টিং এ থেকেছেন, হ্যাঁ, কস্টিং রিলেটেড মার্কেট বা মার্কেট রিলেটেড ইনফরমেশন, কস্ট রিলেটেড ইনফরমেশন সম্পর্কে যথেষ্ট নলেজ আছে, এরকম লোকজনই রাফ এস্টিমেটে মেলাতে পারবেন। হুম, মানে কাছাকাছি বলতে পারবেন যে হ্যাঁ এতটা টাকা লাগতে পারে। তো তার মানে রাফ এস্টিমেশনে কিন্তু সবসময় কিন্তু এটা একটা ফ্যাক্টর, যে যিনি করছেন তার কিন্তু একটা জায়গা আছে। আর রাফ এস্টিমেশনের সঙ্গে ডিটেলের যেটা থাকে না, যখন তোমার ডিটেল এস্টিমেট করতে হয় কোনো কিছু, তখন তোমার কাছে অনেকগুলো, অনেকটা সময় থাকবে, অনেকগুলো রিসোর্স থাকবে, অনেকটা এফোর্ট দিয়ে তুমি করতে পারবে। কিন্তু রাফ এস্টিমেশনের জন্য এত সময়, এত এফোর্ট বা এত রিসোর্স থাকে না। একদম প্রাইমারি জিনিসটুকু দেওয়া হয়, দিয়ে তার উপরে বেসিস করে এস্টিমেশনে বলতে হয় যে মোটামুটি কত টাকা ওভারঅল কস্টিং হতে পারে। তো দ্যাট ইজ এ টাফ জব, মানে সেটা শক্ত হিসেব অনুযায়ী। তার কারণ হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ দ্য রিসোর্সেস, অ্যাভেলেবিলিটি অফ দ্য ডেটা রিগার্ডিং ইনভেস্টমেন্ট অ্যান্ড কস্টিং, এগুলো অ্যাভেলেবল হয় না তখন। তার বেসিসে যতটুকু পাওয়া যাবে সেইগুলোর বেসিসে রাফলি একটা এস্টিমেট করা হয়। আমরা এই কথাটা শুনেছি, রাফলি কত লাগে, রাফলি কত লাগে। এই রাফলি মানে হচ্ছে দ্য প্রিলিমিনারি ম্যাগনিটিউড অফ দ্য কস্টিং, যেটা একদম প্রাইমারি প্ল্যানিং লেভেলে
কেউ ডিটেক্ট করতে পারছেন বা কেউ বলছেন যে এত টাকার হতে পারে বা এত টাকার হতে পারে বা এই কস্টিং হতে পারে। তো সেইটা হলো রাফ। তো তার মানে প্যাটার্ন অনুযায়ী যদি কখনো টাইপস বলে, তিনটেই লিখবে যে ফার্স্ট পার্ট দেয়ার ইজ এ রাফ এস্টিমেট, সেকেন্ড ওয়ান দেয়ার ইজ এ সেমি ডিটেল এস্টিমেট, থার্ড হচ্ছে ডিটেল এস্টিমেট। এবার যদি রাফ এস্টিমেশনে লিখছো তখন এই ইনিশিয়াল প্ল্যানিং কথাটা লিখবে, এবং মোটামুটি এই যে আমরা বলছিলাম যে যখন আমরা দুটো তিনটে অল্টারনেটিভের মধ্যে আমাদেরকে একটা চুজ করতে হয়, সেটাও অনেকটা রাফ এস্টিমেশনের কাজে হেল্প করে। এটা সেমি ডিটেল যখন লিখবে তখন লিখবে এটার ক্ষেত্রে আমরা স্পেসিফিকলি রিসোর্স টাইম এগুলো আমরা স্পেসিফিক পেতে পারি, এবং প্রিলিমিনারি ডিজাইন চলে আসে, যদি তার রিলেটেড ডেটা যদি চলে আসে তাহলে সেটা সেমি ডিটেল হতে পারে, সেমি ডিটেল এস্টিমেট। এবং ডিটেল এস্টিমেট যখন আমরা করছি দ্যাট ইজ দ্য মোস্ট অ্যাকুরেট ক্যালকুলেশন, এবং তখন আমার কাছে ডিজাইন এবং কন্ট্রাক্ট রিলেটেড সমস্ত ইনফরমেশন এবং ডিটেল অফ অল থিংস, মানে সমস্ত কিছু ডিটেল আমার কাছে আছে, তার বেসিসে আমি একটা ডিটেল এস্টিমেশন চেক করতে পারি বা ডিটেল এস্টিমেশন তৈরি করতে পারি। তো এইটা যখন টাইপস বলবে তখন, এবার সবসময় কি এই তিনটেই হয়, এই তিনটে দিয়েই কি কস্ট এস্টিমেশনে সবকিছুকে 100% মিলিয়ে দেওয়া যাবে বা কেউ ফোরকাস্ট করে দিতে পারবে? না, তাও না। এটা কিছু কিছু ডিফিকাল্টি সব জায়গাতেই আছে। তার কারণ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দেখবে ডকুমেন্টেশনের জন্য হয়নি। মানে কি, হয়তো ধরো প্রিভিয়াস ইয়ারের কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট ধরো সেটা পাওয়া যাচ্ছে না। ধরো সব কোম্পানি একরকম ভাবে ডেটা মেনটেন করে না, সমস্ত কোম্পানির রেজিস্ট্রেশন তোমার কস্টিং রেজিস্টার বা হ্যান ত্যান এগুলো একরকম করে মেনটেন হয় না। এবার এই ল্যাক অফ ডকুমেন্টেশন কিংবা ধরো যেটুকু দরকার, সেটা যে ডেটাগুলো দরকার ফিনান্সিয়াল ডেটাগুলো, সেগুলো একটা কোম্পানি হয়তো লিমিটেড দিতে পারছে, খুব লিমিটেড দিতে পারছে, সেই ক্ষেত্রগুলোতে কিন্তু কস্টিং এর প্রবলেম হবে। এটা এমন নয় যে কোনো একটা দিয়ে করে দিলেই হবে, তা হবে না কিন্তু। তার কারণ এটারও অসুবিধা আছে, যদি ধরো ঠিকঠাক রিসোর্স না পাওয়া যায়, হ্যাঁ, ঠিকঠাক ডকুমেন্টেশন না পাওয়া যায়, কোনো ধরো একটা ফাইন্যান্সিয়াল কোন একটা ক্রাইসিস হয়েছিল, সেখানে হয়তো কোনো ইমার্জেন্সি খরচ হয়েছে, তার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না, এরকম যে জায়গাগুলো। আবার যেটাকে আমরা আনবাজেটারি এক্সপেন্স বলি, একটা শব্দ আছে যেটা বাজেটেই ছিল না কোম্পানির, কিন্তু এটা বড় সড়ো খরচ হয়েছে। তো সেই আনবাজেটারি যে এক্সপেন্স গুলো, সেই জিনিসগুলোর যদি প্রপার ডেটা ধরো আগে যদি তুমি না পাও, তাহলে সেইটার পক্ষে কোনো একটা প্রপার কস্ট এস্টিমেট করা একটুখানি অসুবিধাজনক। তাহলে সেক্ষেত্রগুলো আমাদেরকে সবগুলো থাকতে হবে। যেমন আমার স্পেসিফিক এক্সপার্টিস দরকার, তেমনি আমার টাইম সময়টা লাগবে কস্টিং এর, তেমনি আমার রিসোর্স যা যা চাই সেগুলো লাগবে, তেমনি আমার ডকুমেন্টেশন, প্রপার ডকুমেন্টেশন অফ দ্য ফিনান্স, সেটা আমার লাগবে। সেই ডেটাগুলো যদি পাওয়া যায় তাহলে যে কেউ এটা এস্টিমেশনের জায়গাটা করতে পারে। তো ওভারঅল আমাদের এখানটায় এই তিনটে জিনিসকে মনে রাখা, এক হচ্ছে রাফ এস্টিমেশন একটি শব্দ আছে, সেমি ডিটেল এস্টিমেশন একটা শব্দ আছে, এবং ডিটেল এস্টিমেশন একটা শব্দ আছে। ওকে, এরপরে আমরা এর পরের অংশ হচ্ছে মডেলস, যে কোন কোন কস্ট এস্টিমেটিং মডেলস নর্মালি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে বললাম যে এটা ধরো এমন নয় যে শুধুমাত্র প্রবলেম, ম্যাথমেটিক্যাল কোনো প্রবলেম দেওয়া হবে সেটা না, মডেল ইন্ডিভিজুয়ালি থিওরিটিক্যালি লিখতে হতে পারে। যে ধরো এখানে যেমন আমাদের ছটা, হ্যাঁ, সিক্স টাইপ, সিক্স 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 ছটা, হ্যাঁ, সিক্স মডেল শুনতে হয়, মানে পড়তে হয়। এবার ধরো কোনোটা খুব ছোট, মানে হয়তো দু চার লাইন বা একটা প্যারাগ্রাফ বা দুটো প্যারাগ্রাফ লিখে দিলে মডেলটা কি বলতে চাইছে আমরা বুঝতে পারি। বা এখানে অনেক মডেল আছে যার নামটা ধরো, নামটা শুনলে বোঝা যাবে যে এটা দিয়ে কি হতে পারে বা এটা দিয়ে কিভাবে করা যেতে পারে। তার অ্যাজ সাচ কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নেই বা অ্যাজ সাচ কোনো ফর্মুলা নেই। কিন্তু এমনও আছে যেমন পাওয়ার সাইজিং মডেল, পাওয়ার সাইজিং মডেলের নির্দিষ্ট ফর্মুলা আছে, তার টেবিল ভ্যালু আছে, সেখান থেকে নিয়ে এসে বসিয়ে আমাদেরকে করতে হয়। ঠিক আছে, তো এরকম নয় যে সবগুলোই আমাদের ম্যাথামেটিক্স আছে বা সবগুলোতে এরকম আছে, তা নয়, কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। ওকে, এবার এই ছটা মডেল আমরা একটু বলি, তারপরে আমরা এই রিলেটেড যে প্রবলেম বা ম্যাথমেটিক্স সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বলছি। যে তারপরে আমরা দেখবো যে ম্যাথ রিলেট মানে প্রবলেম হলে সেগুলো কোন ধরনের হবে বা সেগুলো সলিউশন আমরা কিভাবে করব। ঠিক আছে, এবার এইখানে দেখবে ফার্স্ট এক নম্বরে দেখবে আমাদের প্রথম আছে, দেখবে ইউনিট পার ইউনিট মডেল, এটা দেখবে একদম প্রথমে আছে। হ্যাঁ, পার ইউনিট, দেখো এটার নামটা পার ইউনিট শুনে মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা কি কি করতে চাইছে। পার ইউনিট মডেলে কি হয় বোঝা যাচ্ছে। পার ইউনিট মানে, তার মানে এরা যে কোনো কোম্পানি কস্ট এস্টিমেট করতে পারে ফর এ সিঙ্গেল ইউনিট, হলো তার মানে একটা 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 যে কোনো একটা জিনিসকে ধরে, একটা সিঙ্গেল ইউনিটকে ধরলো,
একটা দিয়ে এইটার কস্টিং করা হলো, একটা ইউনিটের, সিঙ্গেল ইউনিটের কস্টিং। ওকে, এবার এই কস্টিংটা করার পরে এবার এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হলো। ধরো যখন টোটাল কস্ট কস্ট বলা হলো, সেটাকে মাল্টিপ্লিকেশন করে দেওয়া হলো, সিঙ্গেল ইউনিটের যা বেরোবে সেটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয় নাম্বার অফ ইউনিটস দিয়ে, তাহলে আমি টোটাল ডেটাটা পেয়ে যাব, এবার টোটাল কস্টিংটা পেয়ে যাব। এবার এইটা কোথায় হয়, কোনখানে হয়, মানে পার ইউনিটে এরকম একটা ইউনিট হিসেব করে তাকে মাল্টিপ্লাই করে বাকিটা, এটা কোথায় হয়? এইটা অ্যাকচুয়ালি দেখবে যে পার ইউনিট কস্ট এস্টিমেশন ইজ এ ফিটেড এক্সাম্পল অফ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। কনস্ট্রাকশনের, যাদের কনস্ট্রাকশন রিলেটেড কাজকর্ম, কনস্ট্রাকশনের ক্ষেত্রে এইটা আমরা জানি। কনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখবে মেজারমেন্ট যখন বলা হয়, কস্টিং মেজারমেন্ট বলা হয় কনস্ট্রাকশনে, যখন দেখবে কস্ট পার স্কোয়ার ফিট বা কস্ট পার স্কোয়ার মিটার এরকম করে বলছে যে পার স্কোয়ার ফিট এত টাকা পড়বে বা পার স্কোয়ার মিটার এত টাকা পড়বে, তার মানে ইউনিট বলছে, ইউনিট ডিটেল ইউনিট বলছে কস্ট পার স্কোয়ার ফিট, মানে একটা সিঙ্গেল ইউনিটের। এবার ধরো তুমি বেসিস 800 স্কোয়ার ফিট বলছো, তখন ওটাকে 800 দিয়ে মাল্টিপ্লাই করছে, তার মানে এটা হচ্ছে সিঙ্গেল ইউনিটের কস্ট এস্টিমেশন। তারপরে ইউনিট নাম্বার যেভাবে ইনক্রিজ করবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করা। এবং আমরা যদি দেখি, ইট ইজ এ মোস্ট ফিটেড কস্ট এস্টিমেশন হুইচ ইজ রিলেটেড টু দ্য কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। এইবার কি কনস্ট্রাকশনের ক্ষেত্র ছাড়া যদি আমরা অন্যদিকে দেখি তাহলেও আছে, যেমন ধরো তাহলে কনস্ট্রাকশন ছাড়া যদি কোনো কোম্পানি, যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, তারা এটা কিভাবে করে, তাদের কি ওই যে দেখবে আমরা দেখি কস্ট পার ইউনিট বা কস্ট পার ব্যাচ, কস্ট পার লট, এই যে এটা আমরা দেখি এটা। তেমনি সেম জিনিস ভাবো যখন আমরা মাইলেজ হিসেব করি ইন কেস অফ এ 2 হুইলার আর 4 হুইলার, সেম জিনিস করছি আমরা, দ্যাট ইজ ফুয়েল কস্ট পার আওয়ার অর পার কিলোমিটার অর এরকম হিসাব করছি যে পার কিলোমিটার কত বা পার ঘন্টায় কত বা পার ফুয়েল কস্টটা 1 ঘন্টায় কত বা এত কিলোমিটারে কত, এরকম করে হিসাব করে আমরা মাইলেজ বলছি। দ্যাট ইজ অলসো দ্য সেম হুইচ ইজ এ পার ইউনিট মডেল। তো এইবার এইটা কি, এটা তাহলে সিম্পল আমরা ক্যালকুলেশনটা করতে পারবো, এটা না সিঙ্গেল একটা ইউনিট বের করব, তাকে মাল্টিপ্লাই করে দেবো, কোনো প্রবলেম কিছু নেই। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যে যদি কোনো পাস্ট অ্যানালিসিস করতে হয়, হ্যাঁ ধরো এটা রানিং, এবার যদি আমাকে কোনো পাস্ট অ্যানালিসিস করতে, তখন আমাদেরকে পাস্ট ক্ষেত্রে কি করতে হবে, যে তখন এখনকার হিসেবে যে ডেটা, এখনকার হিসেবে যে ডেটা, এইখানে তখন কস্ট ইন্ডেক্স আমি পরে বলে দিচ্ছি, দাঁড়াও। কস্ট তখন এখানে এই যে কস্ট ইন্ডেক্স যে আছে, এই কস্ট ইন্ডেক্স ব্যবহার করে করতে হয়। কারণ আমরা জানি যে প্রিভিয়াস ডেটাকে তোমাকে ওইটা যদি তুমি বেস ধরো, তাহলে প্রেজেন্ট দিয়ে সেই ভ্যালুয়েশনটাকে অল্টার করে আমাদেরকে করতে হয় যদি পাস্ট কিছু করতে হয়। রানিং যদি হিসেবে হয়, আমরা টোটাল একটা ইউনিটকে ধরবো, সেই ইউনিটে যা যা লাগছে, ধরো আমি একটা পার্টসের কথাই বলছি যদি হয়, তো তার কতটা র মেটেরিয়াল লেগেছে, তার কতটা লেবার লেগেছে, তার কতটা অন্যান্য আইডেন্টিফাই করা যাচ্ছে এমন কি কি কস্টিং আছে, এবং সেইটা সিঙ্গেল ইউনিটের জন্য কত। আমি দেখলাম যে সিঙ্গেল ইউনিটে এত কস্টিং, তারপরে দ্যাট মাল্টিপ্লাইড বাই কোম্পানি যত ইউনিট তৈরি করছে, ধরো ₹10 পার ইউনিট হচ্ছে, তো 10 মাল্টিপ্লাইড বাই 50,000 যা হবে, দ্যাট উড বি দ্য পার ইউনিট মডেল কস্টিং বা এস্টিমেশন। ওকে, তো এটা কস্ট এস্টিমেশন সিম্পল সিঙ্গেল ইউনিটের জন্য। তবে এটা অবশ্যই এটা ওয়াইডলি এই এস্টিমেশনকে ব্যবহার করা হয় ইন কনস্ট্রাকশনের জন্য। এটাকে ভীষণ ভাবে দেখবে আমরা কস্ট পার স্কোয়ার ফিট, কস্ট পার স্কোয়ার মিটার, এটা আমরা হামেশা শুনতে পাই যে কস্টিং বলা হচ্ছে স্কোয়ার ফিটের হিসেবে, পার স্কোয়ার ফিটের হিসেবে, তার মানে ইউনিট হিসেবে বলা হচ্ছে। এবার 800 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট, 1200 স্কোয়ার ফিট, 1800 স্কোয়ার ফিট, যেভাবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করছে এবং সেইটার হিসেবে মডেল কস্ট বলা হচ্ছে, সেই হিসেবে বলা হচ্ছে। তো এইটা হলো পার ইউনিট। এবার ধরো পার ইউনিট মডেল যদি লিখতে আমায় দেয়, আমাকে কিন্তু এটুকু লিখতে হবে, মানে যতটুকু যা আমি বলছি বা থেকে এই দুটো প্যারাগ্রাফ লিখতে হবে, কিন্তু এটা থিওরিটিক্যাল, কারণ অ্যাজ সাচ এখানে তুমি ফর্মুলা কিছু নেই, সিঙ্গেল ইউনিট কস্ট ক্যালকুলেশন, তার সঙ্গে তাকে মাল্টিপ্লাই করে বের করা, এর বাইরে কিছু নেই। তো স্পেসিফিক কোনো ফর্মুলা অ্যাজ সাচ এখানে নেই। তো আমাদেরকে দুটো প্যারায় বেসিক জিনিসটাকে গোটা লিখতে হবে, যে হোয়াট উই জেনারেলি মিন বাই পার ইউনিট মডেল, যে আমরা পার ইউনিট বললে আমরা কি বুঝছি সেটাকে আমাদের দুটো অনেকগুলো এক্সাম্পল, ধরো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যেমন বললাম, হ্যাঁ কস্ট পার ইউনিট বা কস্ট পার লট কোন প্রোডাক্ট বললাম, যেমন ধরো ফুয়েল কস্টিং পার আওয়ার বা পার কিলোমিটার, যেটাকে আমরা মাইলেজ বলি, সেটা এরকম এই যে জিনিসগুলো, এইগুলো পার ইউনিটের
ডাইমেনশনে হয় এবং এগুলো পার ইউনিট মডেল হিসাবে পরিচিত। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। সেকেন্ড হচ্ছে দেখবে there is one segmenting, সেকেন্ড আছে সেগমেন্টিং মডেল। ওকে, এটা হলো সেগমেন্টিং। সেগমেন্টিংটা এটাও তাই, পার ইউনিটের মতো নয়, বাট সেগমেন্টিং এরও একটা ব্যাপার আছে। সেগমেন্টিং হচ্ছে কি, যে তোমার টোটাল যে এস্টিমেট সেটাকে কতগুলো সেগমেন্টে ভাগ করা আছে। এবার প্রত্যেক সেগমেন্টের একটা করে কস্ট এলো, তাহলে আমি প্রত্যেকটা সেগমেন্টকে পরপর পরপর যোগ করে দিলাম, যোগ করে আমার তাহলে টোটাল বেরিয়ে যাবে। দ্যাট ইজ সেগমেন্টিং। যদি সেগমেন্টিং কস্টিং এর সবচেয়ে ভালো এক্সাম্পল হিসেবে লিখবে যে সেগমেন্টিং কস্ট মডেলে সবচেয়ে ভালো এক্সাম্পল যেটা, সেটা যে এই যে বাইকের কস্টিং করা হয়, বাইক কস্টিং করা হয় যেটা বাইক তৈরি হওয়ার পরে, এইটা বাইক কিন্তু সেগমেন্টিং মডেলে কস্টিং হয়। ওকে, এখানে 6টা ধরো 6 সেগমেন্ট আছে একটা বাইক তৈরি হওয়ার, যে গোটা প্রসেসটা যদি আমরা দেখি বাইকটা তৈরি হওয়ার, তো তাহলে সেখানে দেখবে 6টা সেগমেন্টে গোটা টোটাল জিনিসটাকে 6টা কখনো কখনো 7টাও হয়, কখনো 6টা, 6 মেজর, কখনো 7ও হতে পারে, 6-7 মেজর ইয়েতে সেগমেন্টে ভাগ করা আছে। এবার প্রত্যেকটা সেগমেন্টকে এক আলাদা আলাদা করে কস্ট এস্টিমেশন হয়, সবার আলাদা। ধরো ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট, থার্ড সেগমেন্ট, এবার প্রত্যেক ফার্স্ট সেগমেন্টের কস্টিং আলাদা, সেকেন্ড সেগমেন্টের আলাদা। এবার যখন আমি টোটাল করতে বসলাম, তখন আমি গোটাটা 1 2 3 4 5 6 অব্দি যোগ করলাম, তাহলে আমি টোটাল কস্ট এস্টিমেশনের জায়গাটা পেয়ে যাবো। এবার এই যে ভাঙা আছে, সেগমেন্ট করা আছে, সেইটা কিন্তু গাড়িটা, ধরো বাইকটার প্রোডাকশন যেমন যেমন তেমন ভাবে ভাগ করা আছে। যেমন ধরো গাড়ির ক্ষেত্রে আমরা যদি ভাবি, একটা টু হুইলার যদি ভাবো, টু হুইলার, তাহলে টু হুইলার ক্ষেত্রে এই এই 6টা সেগমেন্ট কিভাবে ভাঙছে। টু হুইলারের ক্ষেত্রে কেমন ভাবে ভাঙে না, ধরো ইঞ্জিন সেগমেন্ট 1, ওকে, ট্রান্সমিশন ধরো সেগমেন্ট 2, হলো ফ্রেম সেগমেন্ট 3, হুইল অ্যান্ড টায়ার্স সেগমেন্ট 4, হলো এই মাডগার্ডস এবং অন্যান্য জিনিসপত্রগুলো, এটা একটা সেগমেন্ট। ওকে, লাইট অ্যান্ড আদার্স, এই যে জায়গাটা, এটা একটা জায়গা, এরকম করে ভাগ করা আছে। এবার এই যে 6টা বা 7টা যে তোমার সেগমেন্ট হলো, এবার ইঞ্জিন সেগমেন্ট, ধরো সেগমেন্ট 1 ইঞ্জিন, তো তার কস্টিং কস্ট এস্টিমেশন করা হলো, হয়ে গেল। ট্রান্সমিশন সেগমেন্ট 2, তার কস্টিং করা হলো। ফ্রেম, তার কস্টিং করা হলো। হুইল অ্যান্ড টায়ার্স, তার করা হলো। মাডগার্ডস অ্যান্ড আদার্স করা হলো। লাইট অ্যান্ড আদার্স করা হলো। এবার এই যে সেগমেন্ট আমি পরপর পেলাম, আমাকে 1 2 3 4 করে যোগ করতে হয়। এবার যোগ করলে আমি টোটাল কস্ট এস্টিমেশনটা একটা জায়গায় পৌঁছানো যাবে যে টোটাল কত কস্ট হতে পারে। এই যে প্রসেসটা, এইটা হচ্ছে সেগমেন্টিং মডেলে। সেগমেন্টিং মডেলও তাই, যদি আমরা ইন্ডিভিজুয়ালি যখন লিখবো, আমরা এই 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 কথা গোটা যেন আমার থাকে, এবং উইথ এন এক্সাম্পল, যদি বাইকের এক্সাম্পলটা অসুবিধা নেই, লিখতে পারো যে এটা 6টা বা 7টা সেগমেন্টে ভাগ করা থাকে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেগমেন্টের কস্ট এস্টিমেশন করা হলো, তারপর আমি গ্রসলি যখন যোগ করবো, উই আর গেট দ্য টোটাল, আমরা টোটাল এস্টিমেশনটা পেয়ে যেতে পারবো। সেই এইটাকে আমরা সেগমেন্টিং মডেল হিসেবে বলি, বা এটা সেগমেন্টিং প্যাটার্ন হিসেবে ধরা হয়। এবং প্রচুর ইন্ডাস্ট্রি আছে যারা সেগমেন্ট করেন, পার ইউনিট না করে সেগমেন্ট অনুযায়ী ভাগ করেন। ওকে, সেগমেন্ট ওয়াইজ আলাদা করা, পার ইউনিট অন্য জিনিস। ইউনিট, একটা ইউনিট ধরছে কমপ্লিট, সেগমেন্ট মানে কিন্তু বা একটা ইউনিট কমপ্লিট না, মানে সেগমেন্ট মানে হচ্ছে সব সেগমেন্ট গুলো যোগ হলে তবেই একটা প্রোডাক্ট তৈরি হবে। তাহলে তার মানে সেগমেন্ট আলাদা। যখন তুমি উপরে আমরা যখন এটা পার ইউনিট বলছিলাম, তখন কিন্তু একটা ফুল প্রোডাক্ট, একটা ইউনিট হিসেবে বলছি, কিন্তু ফুল প্রোডাক্ট ওটা তার হিসেবে। কিন্তু যখন তুমি সেগমেন্ট বলছো, ধরো ইঞ্জিন, ইঞ্জিন ইজ নট দ্য ফুল বাইক। তারপরে সেগমেন্ট মানে যতগুলো সেগমেন্টে ভাগ করে তুমি কস্টিং করছো, সব জিনিসগুলোকে মেলালে তবে একটা ইউনিট তৈরি হয়। একটা বাইক ইউনিট যদি আমরা ধরি, 6টা ইউনিটই সেগমেন্ট থাকতে হবে, তবে গিয়ে 1 ইউনিট বাইক হবে। তো তার মানে সেগমেন্টিং প্রোডাক্টটাকে ভেঙে হচ্ছে, প্রোডাক্টটারই 6টা সেগমেন্ট করা আছে, এবার প্রত্যেকটা সেগমেন্টে আলাদা আলাদা কস্টিং করা আছে, সেই কস্ট এস্টিমেশন গুলোকে যোগ করে গ্রস টোটাল বাইকটার একটা এস্টিমেশনে যাওয়া হচ্ছে। ঠিক আছে, সেটা হলো সেগমেন্টিং। এরপরে এসে এই যে এখানে আমি বললাম একটা শব্দ বলেছিলাম, উইচ ইজ কস্ট ইন্ডেক্স। অ্যাকচুয়ালি কস্ট ইন্ডেক্সেরও সেপারেট 3 নম্বর যেটি দেখো একটা মডেল আছে, দ্যাট ইজ কস্ট ইন্ডেক্স। কস্ট ইন্ডেক্স বলে একটি মডেল আছে। এবার কস্ট ইন্ডেক্স মডেলটা নর্মালি আমরা কার সাথে কম্পেয়ার করতে পারি? কস্ট ইন্ডেক্স মডেলটা আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করি যেটার সাথে, দ্যাট ইজ কমনলি নোন অ্যাজ সিপিআই বলে আমাদের একটা জিনিস আছে, হুইচ ইজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এটা আমরা জানি সিপিআই একটা জিনিস আছে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কোনটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স? না, এটা মেজার করে চেঞ্জেস ইন দ্য প্রাইস লেভেল অফ মার্কেট, যেটা প্রিভিয়াস
ছিল আগে এবং এখন কত, মানে মেজারমেন্ট অফ চেঞ্জেস ইন প্রাইস লেভেল অফ মার্কেট, সেটা আমরা নর্মালি কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে মাপতে পারি। তার মানে যখন তুমি এই যে চেঞ্জেস ইন প্রাইস বলছো, তার মানে পাস্ট প্রাইসের একটা যোগ আছে, না হলে চেঞ্জেস ইন প্রাইস আমরা কিভাবে বলতে পারছি? তো তার মানে এটা একটা স্ট্রিক্টলি স্ট্যাটিস্টিক্যাল এস্টিমেট। নর্মালি এটা কনস্ট্রাকশন হয় কি না, যে কোনো তোমার পেছন দিকের, তুমি পিছনের ইয়ারের যে কোনো কস্টিং আমরা যেটাকে ধরি, সেইটা কে প্রেজেন্টের যে ইন্ডেক্স বা প্রেজেন্টের যে প্রাইস, পাস্ট টাইম এবং প্রেজেন্ট টাইম, এই দুটো প্রাইসের যে রেশিও, নর্মালি সেটাকে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স হিসেবে ব্যবহার করি। ওকে, এবার নর্মালি আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স নর্মালি আমাদেরকে দেখায় হাউ দ্যার ইজ হাউ মাচ চেঞ্জ ইন দ্য কস্ট। আবার সিপিআই এর একটা কি না, সিপিআই ইন্ডেক্স আমরা যে কোনো সোর্স থেকে আমরা সিপিআই ইন্ডেক্স পেতে পারি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনেক সোর্স আছে যেখান থেকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স পাওয়া যাবে। এবার যখন আমরা করছি তখন কি, ধরো প্রেজেন্ট আমি বললাম যে পাস্ট, যেটা পাস্ট, ধরো পাস্ট প্রাইস যেটা, সেটা ধরো যদি এ হয়, তাহলে এইটার জন্য একটা আমাকে একটা যে ইন্ডেক্সটা, সেইটা ধরো সেইটা এরকম ধরো কিছু একটা, যে সেইটা ইন্ডেক্স, সেই ভ্যালুটা ধরো এটা হলো। এবার প্রেজেন্ট যখন তুমি কারেন্ট একদম প্রেজেন্ট, যখন প্রেজেন্ট সেটা ধরো আমরা বি ধরলাম, তার একটা ইন্ডেক্স ধরো এই যে একদম প্রেজেন্ট যেটা, সেটা আমি ধরো বি ধরলাম। ওকে, এবার অ্যাকচুয়ালি আমাদের এই যে দুটো ইন্ডেক্সের যে ভ্যালু আমরা বলছি বা যে ইন্ডেক্স বলছি, এটা অ্যাকচুয়ালি আমরা এবার হিসেবটা করে কি করে, মানে কস্টের সাথে বা ইন্ডেক্সের সাথে যেভাবে আমরা করব, এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে দুটো আমাকে করতে হয়, যেটা কি যে বি, এই যে বি কারেন্ট টাইম, মানে কারেন্ট যেটা তুমি বলছো সেই কস্টিংটা, মানে কস্ট যেটা অ্যাট টাইম বি, সেটা ডিভাইডেড বাই কস্ট যেটা অ্যাট টাইম এ, মানে পেছনেরটা হলো। তাহলে এটা নর্মালি আমরা কিভাবে পাবো, আই ভি বি বাই আই ভি এ, এই যে রেশিওটা, এই যে রেশিওটা, আর এইটা, এই কস্ট বি বাই কস্ট এ, দ্যাট ইজ ইকুয়ালস টু, ধরো এই যে এইদিকে আমি ইন্ডেক্স ভ্যালু বি ডিভাইডেড বাই ইন্ডেক্স ভ্যালু এ, এইরকম একটা ফর্মুলেশন দিয়ে আমরা করতে হয়। এবার এই বিটা হচ্ছে কারেন্ট, যে তুমি কস্টিং বা প্রাইস যেটাই বলছো সেটা কারেন্ট ভ্যালুটা, আর এটা হচ্ছে যদি তুমি যাই বলছো কস্ট বা প্রাইস, সেটা পাস্টের যেটা সেটা। এবার এইটা আমরা কি না, একটা যদি আমরা পাই আমরা অন্যটা পেতে পারবো। ধরো এটা কস্ট, আমরা ধরো কস্ট অ্যাট টাইম বি চাইছি, মানে কারেন্ট চাইছি, তাহলে দ্যাট ইজ কস্ট টাইম এ মাল্টিপ্লাইড বাই দিস, তাই তো? এটা কস্টটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি, ধরো কস্ট বি, দ্যাট উইল বি ইকুয়ালস টু আইভি বি বাই আইভি এ মাল্টিপ্লাইড বাই কস্ট এ। তাহলে প্রিভিয়াস কস্টিংটা যদি আমরা বসাই, তাহলে আমরা প্রেজেন্ট কস্টিংটা পেতে পারবো। তার মানে কস্ট বি দ্যাট উইল বি ইকুয়ালস টু আইভি বি বাই আইভি এ মাল্টিপ্লাইড বাই কস্ট এ, এটা এইদিকে নিয়ে চলে এসো এখানে, তাহলে হলো। তো আমরা এটা পেতে পারবো, মানে কস্ট যদি আমরা বি বলি, তাহলে আমরা কস্ট টাইম এ ইন্টু এইটা মাল্টিপ্লিকেশন করলে পেতে পারবো। এবার সিপিআই এর একটা সুবিধা কি না, কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যাভেলেবল ডেটাটা যদি আমরা প্রিভিয়াস যে সমস্ত ইয়ার, ধরো বলছি আজ থেকে 10 ইয়ার্স ব্যাক, 20 ইয়ার্স ব্যাক, 30 ইয়ার্স ব্যাক, ততক্ষণ পর্যন্ত আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে পেতে পারি। মানে এটা প্রিন্টেড এবং গভর্নমেন্টের সিপিআই রেকর্ড থাকে, বা আরো অনেক সোর্স আছে, সিএসও আছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এনএসএস আছে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে, ব্যুরো অফ ইকোনমিক স্ট্যান্ডার্ড, প্রচুর জায়গা আছে যেখানে সিপিআই এর ডেটাবেস পাওয়া যেতে পারে। অতএব পার্টিকুলার কনজিউমার প্রাইস ইন্ডেক্স সেই সময় একটা প্রোডাক্টের কত ছিল সেটা আমরা পেতে পারবো। এবার সেই বেসিসে আমরা কারেন্ট যদি কোনো হিসাব করছি, দ্যাট উইল বি এ কস্ট ইন্ডেক্স মডেল। ওকে, এবার এটা তার মানে বুঝতে পারছো যে অন্যগুলো যেমনি আমরা পার ইউনিট যখন বলছি বা সেগমেন্টে যখন বলছি, এগুলো যেমন ডাইরেক্ট কস্ট কতটা সেটা এস্টিমেট করছে, তেমনি যখন কস্ট ইন্ডেক্স করছো, এটা অ্যাকচুয়ালি হিসাব করছে হাউ মেনি চেঞ্জেস হ্যাপেন্স ইন কস্ট। তার মানে পার ইউনিট মডেল বা সেগমেন্টিং মডেলে আমরা যেমন ডাইরেক্টলি কস্ট কত সেটা এস্টিমেট করছি, তেমনি কস্ট ইন্ডেক্স যখন আমরা করছি, এটা অ্যাকচুয়ালি একই সাথে মেজার করছি কস্ট, এবং তার পাশাপাশি এটা মেজার করছে যে চেঞ্জেস ইন দ্য প্রাইস লেভেল অর চেঞ্জেস ইন দ্য কস্ট, সেটা আমরা অ্যাকচুয়ালি মেজার কস্ট বের করছি, আবার তার সাথে সাথে পাস্টের থেকে কতটা কস্টিং চেঞ্জ হয়েছে বা পাস্টের থেকে কতটা প্রাইস চেঞ্জ হয়েছে, সেই মেজারমেন্টটাও কস্ট ইন্ডেক্স দিয়ে করা যায় বা কস্ট ইন্ডেক্সে ধরা পড়ে, করা যায়। ঠিক আছে, এবার এটা যেহেতু ধরো স্যাম্পল সার্ভের মতো ডেটা, হ্যাঁ, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অতএব এটা পিরিয়ডিক্যালি এই ডেটাটা আপডেট হয়, অতএব সিপিআই কন্টিনিউয়াসলি একটা আপডেটেড ডেটা, এবং এটা
মোর অর লেস ইট ইজ এ, ধরো সিপিআই ইজ এ পিকচার অফ ইউর মানে ইকোনমি অফ ইউর মার্কেট। ওকে, মানে সিপিআই এর যদি তুমি ইয়ার বেসিসে গোটা যদি কনফিগারেশন দেখো যে কোনো প্রোডাক্টের, তাহলে মোটামুটি আমরা একটা গ্রস মার্কেট বা গ্রস ইকোনমি কেমন করে আস্তে আস্তে মুভ করছে, এটা মোটামুটি কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে বোঝা যায়। কনজিউমার প্রাইস ইন্ডেক্স থেকে সেই চিত্রটা আমরা পেতে পারবো। তার কারণ কস্টিং এর চেঞ্জটা যেমন আমরা দেখতে পাবো, প্রাইসিং এর চেঞ্জটাও আমরা দেখতে পাবো। তো তার মানে একটা ক্লিয়ার মোটামুটি ইকোনমিক পিকচার পাওয়া যেতে পারে কস্ট ইন্ডেক্স থেকে, বা কস্ট ইন্ডেক্স যে মডেল হয় তার থেকে। ওকে, এরপরে এসো, এইটা হচ্ছে কস্ট ইন্ডেক্স। যদি আমাদের কখনো ক্যালকুলেশনের প্রয়োজন হয়, তো আমাদের কাছে এটা আছে, কস্ট বি বাই কস্ট এ ডিভাইডেড বাই এটার ইন্ডেক্স বাই এটার ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স ভ্যালু পাওয়া যাবে, সিপিআই ইন্ডেক্স ভ্যালু আমরা পেতে পারবো, এটা আছে, এগুলো প্রিন্টেড ডেটা, এগুলো পাওয়া যায়। যদি আমাকে কোনো ইন্ডিভিজুয়াল প্রবলেম করতে হয় তখন আমাকে এগুলো দেবে, কোনো সমস্যা নেই, এগুলো দিয়ে দেবে। স্যার কস্ট ইন্ডেক্সটা একবার বলবেন একটু? এইটা অ্যাকচুয়ালি কস্ট ইন্ডেক্সটা আমরা সিপিআই করছি, আমরা করছি অ্যাকচুয়ালি কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ওকে, এবার কনজিউমার প্রাইস ইন্ডেক্স তো করছি না, আমরা কস্ট ইন্ডেক্স করছি। আমরা হেল্প নিচ্ছি যেটা, সেটা হচ্ছে সিপিআই, সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্সটা থ্রুতে আমরা যেটা এস্টিমেট করছি সেটা কস্ট ইন্ডেক্স, আমরা এস্টিমেট করছি কস্ট ইন্ডেক্স। ওকে, কিন্তু হেল্প নিচ্ছি যেটা, সেটা হচ্ছে সিপিআই, সেইটা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা অ্যাভেলেবেল। মানে আমরা জানি এই ডেটাটা সিপিআই যে ডেটা সেটা অ্যাভেলেবেল। আমরা যে কোনো অর্গানাইজেশন, যারা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে বা গভর্নমেন্টের প্রচুর ডেটা রিসোর্স আছে, যেখান থেকে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স পেতে পারি। কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যাকচুয়ালি কি ডিপিক্ট করে? কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যাকচুয়ালি দেখায় the changes in the price level of market or changes in cost over market। তার মানে লং টার্মে কস্ট এবং প্রাইস এই দুটো কেমন কেমন করে প্রত্যেকটা প্রোডাক্টে চেঞ্জ হচ্ছে, এটা আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে ফলো করলে দেখতে পাবো। মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডেটাবেস কে ফলো করলে দেখা যায়। এইবার আমাদের যেটা, এটা হচ্ছে আমরা বের করতে চাইছি কস্ট ইন্ডেক্স। সেটা কিভাবে করব না, প্রেজেন্ট আমাদের, যেমন ধরো আমরা একটা কস্ট, পাস্টের কোন একটা কস্টকে নিলাম, একটা বেস বলে আমরা নেব, দ্যাট ইজ এ, এবং তার ধরো ইন্ডেক্সটা আইভিএ, এটা আমি পাবো। এবং কারেন্ট যেটা, কারেন্ট কস্ট যেটা আমি ধরো বের করতে চাইছি বি, সেইটার ইন্ডেক্স ধরো আইভিবি, এটা ধরো। ওকে, এবার এটা, এই যে রিলেশনটা, এইটা হচ্ছে যে কারেন্ট কস্ট বাই তোমার কারেন্ট কস্ট ডিভাইডেড বাই কস্ট এট দ্য পাস্ট। এই যে ভাগ করছি আমরা, বি বাই এ করছি, কারেন্ট কস্ট, কারেন্ট টাইম কস্ট ডিভাইডেড বাই পাস্ট টাইম কস্ট। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইন্ডেক্স দুটো, যে দুটো আমরা সিপিআই ইন্ডেক্স বলছি, সে দুটো আমরা পাবো। ওকে, আইভিবি বলো বা আইভিএ বলো, একটা পুরনো ইন্ডেক্স, একটা নতুন সময়ের ইন্ডেক্স, কিন্তু এই ইন্ডেক্স দুটো আমরা পাবো। এবার ধরো এইখানে আমাকে এখন এই কস্ট অফ বি, ধরো যে কোনো একটা কস্ট, এই কস্টটা প্রেজেন্ট ধরো আমায় বের করতে হবে। তাহলে আমি কি করব, এই দুটো ইন্ডেক্স আমি পাবো, এখনকার সিপিআই ইন্ডেক্স আর যে সময় আমি এই এ বলছি পাস্টের, সেই সময়ের ইন্ডেক্স ভ্যালু, এই ইন্ডেক্স ভ্যালু দুটো আমি পাবো। এবার ধরো আমার এই কারেন্ট কস্টটা ধরো বের করতে হবে, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু এই দুটো ইন্ডেক্স ভ্যালু মাল্টিপ্লাইড বাই এই তো কস্ট অফ এ, এখানে হলো। তাহলে কারেন্ট কস্টিংটা কত হতে পারে বা চেঞ্জ হয়ে, সেটা আমরা পেতে পারবো, কারণ এই দুটো আমি সিপিআই আমার কস্ট প্রাইস ইন্ডেক্স, মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যার ভ্যালু আমি পাবো, মাল্টিপ্লাইড বাই এই কস্টিংটা প্রিভিয়াস কত ছিল, এটা এইটার সাথে মাল্টিপ্লাই করলেই তো আমি কস্ট বি পাবো, মানে প্রেজেন্ট কস্টিংটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে, বা এই এস্টিমেশনটা মানে কতটা কস্ট হতে পারে এখন, সেটা আমরা পেতে পারবো। ঠিক আছে, তো এবার সিপিআই ইন্ডেক্সটার ধরো একটা ভরসাযোগ্য কনজিউমার প্রাইস ইন্ডেক্স, একটা নির্ভর করার মতো ইন্ডেক্স। তার কারণ প্রচুর তোমার মার্কেট সার্ভে থেকে হয়, এবং এটা পিরিয়ডিক্যালি আপডেট হয়, মানে ধরো টাইম টু টাইম গভর্নমেন্টের বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, আরবিআই ডেটা আছে, এনএসও ডেটা আছে, সিএসও ডেটা আছে, এনএসএস এর ডেটা আছে, ব্যুরো অফ ইকোনমিক্স এর, ইকোনমিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স, তাদের ডেটা, প্রচুর জায়গা আছে যেখানে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং ওই সময়ের কস্টিং, ওই সময়ের প্রাইস, এগুলো আমরা পেতে পারবো। ঠিক আছে, এবার এইটা তার মানে কি, তার মানে আমি শুধু এই কস্ট ইন্ডেক্স যখন করছি, তার মানে শুধু আমি কস্ট ক্যালকুলেট করছি না, আমি কস্ট ক্যালকুলেট করছি এখন, প্লাস এটা প্রিভিয়াস পাস্ট কস্টের থেকে কতটা কমছে বাড়ছে, বা যদি প্রাইসের বলি তাহলে পাস্ট প্রাইসের থেকে এখন কতটা কমছে বাড়ছে, সেটা সম্পর্কেও একটা আইডিয়া কস্ট ইন্ডেক্সে পাওয়া যায়। মানে দুটোই, একে আমি প্রেজেন্ট কস্টিংটা পাবো, কস্ট এস্টিমেশনটা পাবো, আবার তার সাথে কতটা চেঞ্জ হয়েছে, ধরো লাস্ট 10 ইয়ার্স ধরে আমি করছি, তো লাস্ট 10 ইয়ার্সে এটা কতটা চেঞ্জ হয়েছে,
সেটাও আমি পাবো, দুটোই এটাতে পাওয়া যায়। ঠিক আছে, সো শুধুমাত্র এস্টিমেশন না, যখন কস্ট ইন্ডেক্স মডেল করা হয় তো সেক্ষেত্রে দুটোই, যে চেঞ্জেস কতটা হচ্ছে সেটা যেমন পাওয়া যাবে, এস্টিমেশনটাও তেমন ভাবেই পাওয়া যাবে। ঠিক আছে, এরপরে এসো পাওয়ার সাইজিং। এই একটা আছে, দিস ইজ নাম্বার 4। 4 দেখবে একটা আছে which is known as power sizing। পাওয়ার সাইজিং মডেল, ওকে, এটা একটা মডেল পাওয়ার সাইজিং। ওকে, এবার পাওয়ার সাইজিং ও তাই, এই যে পাওয়ার সাইজিং মডেলও তাই। পাওয়ার সাইজিং মডেল যদি ধরো ডাইরেক্ট কস্ট এস্টিমেশনের ব্যাপারটা পড়ে, কিন্তু পাওয়ার সাইজিং কি দেখায় এটা আগে বোঝো ভালো করে। পাওয়ার সাইজিং এটা দেখায় যে আমরা এই যে ডুয়াল বললে যে জাস্ট ডবল যদি ধরা হয়, তো প্র্যাকটিক্যালি কস্টিংটা তা নয়। কেমন, ধরো একটা 2 স্টোরিড বিল্ডিং, দোতলা বাড়ি, বলা হলো 2 স্টোরিড বিল্ডিং এ কত খরচ, বললো ধরো 10 লাখ। ওকে, 2 স্টোরিড 10 লাখ, তাহলে 4 স্টোরিড 20 লাখ না, বিলো 20 লাখ। এইটা হচ্ছে পাওয়ার সাইজিং এর কাজ, বুঝতে পারছো? ধরো জাস্ট ডবল না, মানে ধরো একটা দোতলা বাড়ি, বলা হলো কত, তাহলে 2 ফ্লোর দোতলা, দুটো 2 স্টোরি 10 লাখ, তাহলে 4 স্টোরি মানে 20 লাখ, কিন্তু 20 লাখ না, 4 স্টোরি যখন হয়, 4 স্টোরি যদি হয় সেটা দেখা যাচ্ছে বিলো 20 লাখ হচ্ছে। এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে পাওয়ার সাইজিং। ওকে, তার মানে এটা অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে কস্ট অফ এ সিঙ্গেল থিং, যখন আমরা কিছু বলছি একটা ইউনিটের কস্টিং, উড দ্য কস্ট ইজ টুয়াইস অ্যাজ মাচ টু বিল্ড দ্য সেম, মানে আমরা যদি সেম করি তাহলে কি কস্টিংটা ডবল না ডবলের কম, দ্যাট ইজ দ্য গেম অফ পাওয়ার সাইজিং। সেটা পাওয়ার সাইজিং মডেলে ঠিক করা হয়। এবার যে যদি আমরা কোনো প্রোডাকশন বলো, কোনো প্রজেক্ট বলো, কোনো যে কোনো একটা সিস্টেম বলো, যেটা একটা জেনারেট হয়েছে যত টাকা কস্টিং এ, ঠিক জাস্ট ডবল যদি করা হয় তাহলে কি খরচটাও ডবল, মানে কস্টিং কি ডবল না তার থেকে কম? বেশিরভাগ ক্ষেত্রে তার থেকে কম, কারণ আমরা জানি যে ডবল নয়, কম, কিন্তু আমরা সেটা কস্টিং এ আমাদেরকে দেখতে হবে যে কতটা কম এবং কেন অতটা কম। কেননা ডবল হলেই ডবল হয় না সবসময়। যে দুটো বানাতে ধরো বলা নর্মাল, ধরো দুটো বানাতে 100 টাকা, তাহলে কি চারটে বানাতে 200 টাকা না, চারটে বানালে দেখা যাচ্ছে 200 টাকা কম। এই যে ডাবল হচ্ছে না, তো সেইটা পাওয়ার সাইজিং মডেলের একটা এক্সপোনেন্ট আছে, দেখবে এটাকে এক্স একটা ফ্রেমওয়ার্ক আসবে, দেখবে এক্স একটা, যেটাকে আমরা মডেলের এই মডেলটার এক্সপোনেন্ট বলা হয়, পাওয়ার সাইজিং এক্সপোনেন্ট বলা হয়। এবং এইটা এই যে ডবল হচ্ছে না, লেস দেন ডাবল হচ্ছে, সেইটাকে আমরা যেভাবে ক্যালকুলেট করি, যে এক্সপোনেন্টটা দিয়ে, সেইটাকে এক্স বলা হয়। এক্স অ্যাকচুয়ালি কি দেখাবে তোমাকে, এই এক্সটা বলবে যে এক্সপ্লিসিটলি তাহলে কি ডিটারমিন্ড হবে, এটা থেকে ডিটারমিন্ড হবে যে এই যে ডাবল কস্টিং এর ক্ষেত্রে যখন ধরো ডবল হচ্ছে কস্টিং বা ডবল হচ্ছে না কস্টিং, যেটাই হোক, কি ডিসিশন, একটা হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল, তার মানে যে খরচটা কস্টিং দেখানো হচ্ছে সেটা যদি ঠিকঠাক কমফোর্টেবল মনে হচ্ছে তাহলে সেটা ইকোনমিক্স অফ স্কেল। যদি ইকুয়াল হয় তাহলে কি জাস্ট হবে, কিন্তু তার মধ্যে ইকোনমিক্যালি ফিজিবল খুব একটা না, কিন্তু করা যেতে পারে। আর যদি কখনো বেশি হয় ভ্যালু, তাহলে সেটা ডিস ইকোনমিক্স, মানে সেটার মধ্যে ইনভেস্টমেন্টই এক্সট্রা হচ্ছে, তার থেকে নর্মালি কিছু বেরোনোর চান্স থাকছে না। তো এই যে ইকোনমিক্স অফ স্কেল মানে হচ্ছে যে ফাইন্যান্সিয়ালি এবং ইনভেস্টমেন্ট ওয়াইজ সব অ্যাঙ্গেলে পজিটিভ, যেটা সেটাই হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল। যদি না হয় তাহলে সেটা নয়। এবার নর্মালি আমরা যে যেটা দিয়ে ধরো যদি আমরা স্ট্রেট লাইনে বলি যে পাওয়ার সাইজিং দিয়ে মানে ডিটারমিনেশন, তাহলে ধরো সিম্পল যদি কনস্ট্রাকশনের হিসেবেই আমরা বলি, তাহলে একদম স্টুয়ার্ড বলা হয় যে ধরো কনস্ট্রাকশন অফ এ 6 স্টোরিড বিল্ডিং ইজ লেস দেন ডাবল কনস্ট্রাকশন কস্ট অফ এ 3 স্টোরিড বিল্ডিং। তার মানে 6 স্টোরিড যদি হয়, 3 স্টোরিড করতে যা খরচ তার ডবল নয়, তার থেকে কম হয়। সো 6 স্টোরিড বিল্ডিং ইজ লেস দেন ডাবল কনস্ট্রাকশন কস্ট অফ এ 3 স্টোরিড বিল্ডিং। 3 তলাটাকে ডাবল করলেই 6 তলার যে কস্টিং সেটা হবে না, তার থেকে কম কস্টিং হবে। এইটাকে বের করা, এবং সেটা ইকোনমিক্স
অফ স্কেলে রয়েছে কিনা সেইটা যে ডিটারমিন করে সেইটাকে আমরা পাওয়ার সাইজিং এক্সপোনেন্ট বলি, যেটা আমরা এক্স দিয়ে ডিটারমিন করি। যেমন এবার ধরো যে যখন আমরা যার সাথে তুমি কম্পেয়ার করছো সেইটা আর যেটা তোমার আছে সেটা দুটো পার্টে, ধরো আমরা ধরো যে কোনো একটা ধরো বি একটা প্রজেক্ট হবে, যার ধরো কস্টিংটা মানে এই কস্ট অফ প্রজেক্ট বি এইটা ধরো কম্পেয়ার করা হচ্ছে ধরো প্রিভিয়াস একটা হয়েছে কস্টিং এ প্রজেক্ট তার সঙ্গে, হ্যাঁ ধরো বি হবে আর এর সাথে করা হচ্ছে, যে তাহলে এটা কি ডবল, এটা যদি বি ডবল হয়, বি এর সাইজ ধরো এ এর ডাবল, তাহলে কি এর কস্টিংটা ডাবল, এই যে জায়গাটা এইটা হচ্ছে এইটা জায়গা পাওয়ার সাইজিং এর জায়গা, ঠিক আছে। এবার এইখানে ধরো আমার এইটা কস্ট অফ বি আমাকে করতে হবে, তখন কি করা হয় এই যে জিনিসটা যখন তুমি কস্ট অফ বি করবে তখন অ্যাকচুয়ালি এইটা পাওয়ার সাইজিং অনুযায়ী কস্ট অফ এ, এইটা এইখানে একটা ব্র্যাকেট, এইখানে বি এর ফিজিক্যাল সাইজ মানে বি এর প্রজেক্টের ফিজিক্যাল সাইজ বা ক্যাপাসিটি হলো ডিভাইডেড বাই এর ফিজিক্যাল সাইজ বা ক্যাপাসিটি অফ দ্য প্রজেক্ট, এইটা টু দি পাওয়ার দ্য এক্সপোনেন্ট হুইচ ইজ এক্স, এইখানে থাকে এক্স, এইটা হচ্ছে আমাদের পাওয়ার সাইজিং। তাহলে কস্ট অফ বি দ্যাট ইকুয়ালস টু আগে পুরনো যেটা কস্ট অফ এ সাইজ অফ বি ডিভাইডেড বাই সাইজ অফ এ টু দি পাওয়ার এক্সপোনেন্ট দিস এক্স, এই এক্সটাকে আমরা বলি পাওয়ার সাইজিং এক্সপোনেন্ট। এইবার এই এক্সটা আমাদেরকে বলবে যে প্রজেক্টটা যাবে না যাবে না, কেমন যদি ইফ ইট ইজ লেস দেন ওয়ান, একমাত্র এই একটাই জায়গা যেখানটায় বলা হয় ইট ইজ ইকোনমিক্স অফ স্কেল, মানে এটা ফাইন্যান্সিয়ালি ফিজিবল, এই খরচটাই হবে, এটাই একমাত্র, ঠিক আছে। কিন্তু যদি ইকুয়ালস টু ওয়ান একটা জায়গায় হয়, ধরো ইকুয়ালস টু ওয়ান আর গ্রেটার দেন ওয়ান, তো এই যে ইকুয়ালস টু ওয়ানটা এইটা ইকোনমিক্স অফ স্কেল বললে শুধু এটাই বোঝায় লেস দেন ওয়ান, ইকুয়ালস টু ওয়ান বললে ইকোনমিক্স অফ স্কেল নয়, মানে সেম সেম হচ্ছে ব্যাপারটা, হ্যাঁ মানে কোন রকমের ধরো ইকোনমিক্স অফ স্কেল মানে সেখানে কিছু ফাইন্যান্সিয়াল পজিটিভ সাইড আছে, তো নো ইকোনমিক্স অফ স্কেল যদি আমরা বলি, নো ইকোনমিক্স অফ স্কেল যদি বলি তাহলে সেটা এক্স ইকুয়ালস টু ওয়ান, মানে সেখানে কাঁটায় কাঁটায় সবকিছু থাকছে ইনভেস্টমেন্টের সাথে কস্টিং রেটটা, যে সেখানে রিডিউস কিছু হলো বা ফাইন্যান্সিয়াল কোনো পজিটিভ সাইড পাওয়া গেল বা কোথাও কোনো এক্সট্রা সেভ করা গেল, এই যে জায়গাগুলো সেগুলো হবে না, তাহলে সেটা এক্স ইকুয়ালস টু ওয়ান। কিন্তু কোনোভাবে যদি গ্রেটার দেন ওয়ান কোথাও হয় তাহলে এইটাকে কমপ্লিট ডিসইকোনমিক্স বলা হয়, যে এটা এগোনোই যাবে না, ওকে, কারণ এটাতে কোনো রকমের কোনো ফাইন্যান্সিয়াল পজিটিভ কোনো সিগন্যাল দেখাচ্ছে না, যদি এক্স এর ভ্যালু ইজ গ্রেটার দেন ওয়ান হয় সেই ক্ষেত্রটা, ঠিক আছে। তো এটা স্যার এক্স লেস দেন ওয়ান হলে কি বলছে তাহলে? এক্স লেস দেন ওয়ানটাই একমাত্র গ্রাহ্য এরিয়া হুইচ ইজ ইকোনমিক্স অফ স্কেল, মানে সব অ্যাঙ্গেল থেকে কস্টিংটা পারফেক্ট, বুঝেছো। তাহলে সেটা নেওয়া যেতে পারে, যদি এক্স এর ভ্যালু কখনো লেস দেন ওয়ান হচ্ছে তাহলে আমরা যে কস্টিংটা পাচ্ছি সেটা ফিজিবল কস্টিং, সেটা সেই এস্টিমেশনটা ঠিক আছে, এটাতে চলা যেতে পারে, এই এস্টিমেশনটা কেউ যেতে পারে, ওকে, কেউ ইনভেস্ট করার জন্য এই এস্টিমেশনটা এগোতে পারে বা এই কস্টিংটা ওকে। কিন্তু যখনই ওয়ান হবে তখনই ওই সমান সমান থাকছে, মানে অ্যাজ সাচ তুমি যে কিছু ফেসিলিটি পাবে ফাইন্যান্সিয়ালি সেরকম না, কিন্তু ইনভেস্ট করা যেতে পারে। আর যদি কখনো গ্রেটার দেন ওয়ান হয় তাহলে সেটা জায়গায় নয়, ওটা ডিসইকোনমিক্স, মানে যা পয়সা যাবে সেটা হয়তো বেশি কস্টিং যাবে, অনেকটা কস্ট এক্সট্রা যাচ্ছে বা রিডিউস করার কোনো জায়গা নেই যেটা পরে গিয়ে রিকভার করা যাবে না, এরকম জোন তৈরি হতে পারে, সেটাকে আমরা ডিসইকোনমিক্স বলি হুইচ ইজ গ্রেটার দেন ওয়ান। হ্যাঁ, এবার নর্মালি এই দুটোর শব্দ যদি দেখো এইটা জানবে লেস দেন ওয়ান যখন তখন দেখবে ইকোনমিক্স অফ স্কেল বলে, হ্যাঁ, কিন্তু এইটা ডিসইকোনমিক্স, এইটা কিন্তু ডিসইকোনমিক্স না, এইটা ইকোনমিক্স অফ স্কেল, এইটা হচ্ছে নো ইকোনমিক্স অফ স্কেল, এরকম লিখতে হবে, এইটা ডিসইকোনমিক্স, ওকে, গ্রেটার দেন ওয়ানটা ডিসইকোনমিক্স, কিন্তু এইটা নো ইকোনমিক্স অফ স্কেল লেখে। আর এইটা হচ্ছে আমাদের টার্গেট, যে এক্সপোনেন্ট পাওয়ার সাইজিং এক্সপোনেন্টের ভ্যালু লেস দেন ওয়ান যদি হয় তাহলে সেখানে এক্সপ্লিসিটলি সেই কস্টিংটাকে নেওয়া যেতে পারে বা সেই কস্টিংটা
খানিকটা ইকোনমিক্স অফ স্কেল দেখাচ্ছে, মানে যিনি ইনভেস্টর হন বা যারাই কস্টিংটা করবেন তার তিনি কিছু পজিটিভ দেখতে পারেন সেখানে, কিন্তু সেটা ইকুয়ালস টু 1 হলে সেই পজিটিভনেসটার পার্সেন্টেজ অনেক কমে যাবে। গ্রেটার দেন 1 হওয়া মানে সেই পজিটিভ ব্যাপারটাই থাকবে না। হ্যাঁ, এইটা হচ্ছে পাওয়ার সাইজিং মডেলের কাজ। এবার যদি আমরা যে কস্টিংটা বের করব সেটা তো ন্যাচারালি যার সাথে কম্পেয়ার করছি, ওই যে বললাম ধরো যে 6 স্টোরিজ বিল্ডিং যদি কম্পেয়ার করছি 3 স্টোরিজ বিল্ডিং এর সাথে, তাহলে আমার 6 স্টোরিজটা হচ্ছে ধরো কস্ট অফ বি, আর 3 স্টোরিজ অলরেডি হয়েছে যেটা সেটা হচ্ছে কস্ট অফ এ। তার মানে পুরনো যেটা হয়েছে ধরো সেইটা যে 3 তলা করতে লেগেছিল ধরো 6 লাখ টাকা, তো সেটা তাহলে এখন আমরা সেই 6 তলা করবো, তাহলে কি এটা কি 6 × 2 মানে 12 লাগবে, মানে ডবল, মানে কি ডবল সেইটা। তো এইটা সেইটা তার মানে আমরা ধরো যদি আমরা 6 এর হিসেবে ধরি যে 6 স্টোরিড বিল্ডিং যদি কস্ট অফ বি হয়, আর ধরো তাকে আমরা কম্পেয়ার করছি ধরো এটা ধরো 6 স্টোরিড বিল্ডিং, আর তাকে আমরা কম্পেয়ার করছি ধরো আগে হওয়া একটা 3 স্টোরিড বিল্ডিং এর। ওকে, তাহলে আমরা এই 6 স্টোরিজের কস্ট এস্টিমেশনের একটা আইডিয়া পেতে চাইছি। তাহলে কত, জাস্ট হিসাব অনুযায়ী তো ডবল, যে এটা করতে 5 লাখ তাহলে এটা করতে 10 লাখ, তাই কি? তাহলে কস্ট অফ বি মানে এখন 6 ফ্লোরের হিসাব আমরা চাইছি 6 স্টোরিজের, দ্যাট উইল বি ইকুয়ালস টু কস্ট অফ এ, তার মানে এই যে 3 স্টোরিড হয়ে আছে তার কস্টিং ডিভাইডেড বাই এই যে বি মানে হচ্ছে সাইজ অফ দিস বিল্ডিং, ফিজিক্যাল সাইজ অফ দিস বিল্ডিং, ডিভাইডেড বাই এ মানে ফিজিক্যাল সাইজ অফ দিস বিল্ডিং টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ দ্য পাওয়ার সাইজিং কম্পোনেন্ট। ওকে, এবার এইটা করে আমাকে দেখতে হবে যে এইটা করার পরে আমার এই এক্স এর ভ্যালু কোথায় এসে দাঁড়াচ্ছে, ইজ ইট লেস দেন 1, ইজ ইট ইকুয়ালস টু 1, or is it a value which is greater than 1? যে অনুপাতে হবে সেই অনুপাতে কস্টিংটার ফিজিবিলিটি থাকবে। যদি লেস দেন 1 হয়, ইটস এ ফিজিবল কস্টিং পসিবল, তো সেটা নেওয়া যাবে বা সেটা নিয়ে ভাবনা চিন্তা হবে। কিন্তু যদি কোনোভাবে ইকুয়ালস টু 1 মানে ধরো হালকা রিস্ক নিয়ে হলেও কোনো কস্টিং কেউ করছে, মানে যদি সেই কস্টিংটা কেউ ইনভেস্ট করছে তো রিস্ক একটা নিয়েছে সেটা। আর যদি গ্রেটার দেন 1 হয় প্রশ্নই নেই, ওটা তো এমনি ফাইন্যান্সিয়ালি ডিসইকোনমিক্স, মানে সেখানে কোনো ফাইন্যান্সিয়াল এরিয়া নেই, তার জন্য ডিসইকোনমিক্স। হ্যাঁ, তো গ্রেটার দেন 1 মানে সেটা হয় না। ওকে, এরপরে এসো দুটো। স্যার এখানে বলো। আপনি ওই বিল্ডিং এর যে কেসটা বললেন, স্টোরেজ বিল্ডিং এর ক্যালকুলেশন মানে একটা বেশি হবে একটা হচ্ছে না, সেই ক্যালকুলেশনটা কি এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে ফর্মুলাটা করলেই তো দেখবে যে যদি ধরো এইটা অ্যাকচুয়ালি কি, যদি 3 তলা বিল্ডিং এ যা খরচ হয় নর্মালি, হুম। সেইটা 6 তলা আমরা যদি ডবল করি অ্যাকচুয়ালি খরচ মনে হচ্ছে ডাবল, ডাবল নয়, ডাবলের থেকে কম হয়। হুম, এবার এইটা ধরো কি হতে পারে, এই যে যখন 3 তলা থেকে 6 তলার কস্টিং কম তখন জানবে তার মানে এক্স লেস দেন 1 দেখাবে, বুঝেছো? আর মোর অর লেস ডাবলের কাছাকাছিই দেখাচ্ছে তার মানে জানবে এক্স ইকুয়ালস টু 1 দেখাবে, হয়েছে? আর এটা বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, 3 তলায় যা লেগেছে তার থেকে 6 তলায় ডাবল করে বেশি লাগছে, তাহলে জানবে এখানে চলে এসছে, বুঝেছো? ইয়েস। আর স্যার হ্যাঁ, পাওয়ার সাইজিং এক্সপোনেন্টটা কি আমরা এক্স ফ্রেমওয়ার্ক বলি, তাই তো? এক্স 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 দিয়ে লেখা হয়, ওটা এক্সই লিখে দেখবে, সব অনেক এক্স লিখে আচ্ছা। দেখবে। ওটা আমরা লিখতে পারি অন্য কিছু, ওইটা সমস্যা না। আমি ওয়াই, কেউ ওয়াই টু ওয়াইও লিখতে পারে, ওইটা ব্যাপার না, লিখতে পারে কেউ। কিন্তু আমাদের ওই কম্পোনেন্টটা মাথায় আছে ওখানে। হ্যাঁ, মানে সাইজ অফ বি ডিভাইডেড বাই সাইজ অফ এ টু দি পাওয়ার এক কম্পোনেন্ট আছে কিন্তু, হ্যাঁ উপরে আছে এক্সপোনেন্টটা, ওকে যেটা স্যার। হ্যাঁ যেটা অ্যাকচুয়ালি মেজার করছে সেটা অ্যাকচুয়ালি উপরে আছে। ওকে, এবার এখানে এই যে বি এ বলছো, এগুলো সাইজ অফ বি, সাইজ অফ, এটা সবসময় মনে রাখবে যে এক্সটা ইজ এ পাওয়ার সাইজিং এক্সপোনেন্ট, এবং আমরা এই যে সাইজ অফ বি বা সাইজ অফ এ বলছি এগুলোর যদি যখন লিখবে এগুলোর লিখবে যে সাইজ মানে আমরা অ্যাকচুয়ালি বুঝছি দ্য ফিজিক্যাল সাইজ অর ক্যাপাসিটি অফ দ্য ক্যাপাসিটি, এটাই লিখছি। কিন্তু এই যে আমরা এখানে বলছি না যে সাইজ অফ বি ডিভাইডেড বাই সাইজ অফ এ, তো সাইজ বললে এটা ফিজিক্যাল সাইজ বা ক্যাপাসিটি বোঝাচ্ছে, এটা অন্য অন্য কিছু ভাবার দরকার নেই, মানে ফিজিক্যাল সাইজই বোঝাচ্ছে, সেইটাই অনুপাতেই লেখা হয় ওখানে। ঠিক আছে, এরপরে দেখবে দুটো জাস্ট 5 একটা শব্দ আছে, এটা জানবে এই দুটো ফিফথ সিক্স, এই দুটো ট্রায়াঙ্গুলেশন একটা শব্দ, আমি এটা জাস্ট বলবো, এটা নিয়ে আমাদের জাস্ট মানে পড়া, এটার ফর্মুলা রিলেটেড কিছু নয়, মানে জাস্ট আমাদের জানতে হয়। ট্রায়াঙ্গুলেশন একটা এর পরের কস্টিং মডেল আছে দেখবে, ট্রায়াঙ্গুলেশন একটা মডেল যেটা তোমার ইঞ্জিনিয়ারিং সার্ভেতে ব্যবহার হয়। ওকে, ইঞ্জিনিয়ারিং যে সার্ভে, সেই সার্ভেতে ট্রায়াঙ্গুলেশন মেথড
ব্যবহার হয়। এটা ধরো বিভিন্ন যে সার্ভে হয় তাতে দেখবে অনেক লোকাল সোর্স হ্যান ত্যান এইগুলো থেকে অনেক ডেটা পাওয়া যায়। এবার তার সেই ডেটাগুলোর বেসিসে সেই এরিয়া সেই সিস্টেমটার একটা মডেল তৈরি করে তার একটা কস্টিং এস্টিমেশনের আইডিয়া করা হয়। সেইটাকে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলেশন বলে। ঠিক আছে, এটা নর্মালি ইঞ্জিনিয়ারিং সার্ভে, মেনলি সার্ভে রিলেটেড ম্যাটারে ব্যবহার হয় এবং ডিফারেন্ট সোর্সেস অফ ডেটা এরা ব্যবহার করতে পারে। যে কোনো সোর্সে ধরো যে কোনো সোর্স থেকে ডেটা ব্যবহার করতে পারে, প্রচুর জায়গা আছে সেখানে। এবার সেই ডেটা যা অ্যাভেলেবেল তার বেসিসে একটা কস্টিং করা হলো যে এই এরিয়া হলে এখানে হলে এটা এই হবে, বা এই এরিয়া এখানে এটা এই হবে। এই যে কস্টিং হতে পারে, তার মানে ডিফারেন্ট মডেল তারা করতে পারে, ডিফারেন্ট যে ডেটা অ্যাভেলেবেল ইউজ করতে পারে। হ্যাঁ, যে কোনো সোর্স থেকে ধরো 3টে সোর্স অ্যাভেলেবেল, কেউ 3টে সোর্সের ডেটা ব্যবহার করতে পারে, আবার কেউ একটা সোর্স থেকে ডেটা নিয়েও করতে পারে। তো এবার কেউ লোকাল বেসে ধরো কোনো এরিয়া, সেই এরিয়ায় যে ডেটাবেস সে পেয়েছে সেটা থেকে সে কাজ করতে পারে। এই যে প্রসেসটা, এইটাকে ট্রায়াঙ্গুলেশন বলা হয়। এবার এই ট্রায়াঙ্গুলেশনটা তোমার সেইভাবে মানে ইকোনমিক্যালি আমাদেরকে করতে দেওয়া হয় না ট্রায়াঙ্গুলেশন। তার কারণ আছে, তার কারণ হচ্ছে তোমার ট্রায়াঙ্গুলেশন ক্যালকুলেশনের একটা প্রসেস আছে। দেখবে সার্ভে যদি মানে জানো তাহলে বুঝতে পারবে। দেখবে সার্ভে ক্ষেত্রে দেখবে না যে একটা এরিয়া বা একটা কিছুকে দেখবে ফিক্স পয়েন্ট দিয়ে মার্ক করে। 3টে জায়গায় 3টে কিছু পয়েন্টে পোঁতে বা পিলার বা পোস্ট টাইপের কিছু একটা 3টেকে দিয়ে দেখবে হরাইজেন্টাল লাইন করে করে যোগ করে ম্যাপের উপরে। দেখবে ম্যাপের উপরে করে 3টে বোর্ড পয়েন্ট বসায়, দিয়ে তারপর 3টে বোর্ড পয়েন্টকে হরাইজেন্টাল লাইন দিয়ে দিয়ে যোগ করে, দিয়ে ওই যে একটা এস্টিমেশন প্রসিডিংস হয়। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড লোকজনরা ট্রায়াঙ্গুলেশন করে অনেক বেশি। তো আমাদের এইটুকুই জানা, ট্রায়াঙ্গুলেশনটা আমরা বেশি জানবো না। আমরা শুধু ওইটা যে এটা ইঞ্জিনিয়ারিং সার্ভেতে ব্যবহার হয় এবং মেনলি ডিফারেন্ট সোর্সেস ডেটা বা ডিফারেন্ট সোর্স থেকে অ্যাভেলেবেল ফিনান্সিয়াল ডেটাটাতে ব্যবহার হতে পারে। এবং যিনি কাজ করছেন, যে এরিয়া করছেন, সেই এরিয়া তিনি সেই মুহূর্তে যে মডেল চুজ করছেন যে এই মডেল অনুযায়ী আমি কস্ট করব, তো তিনি সেই মডেল অনুযায়ী কস্টটা এস্টিমেট করতে পারেন। এবং সেই সেটাকে পরে হয়তো অন্য কোনো ভাবে ভেরিফাই করা হচ্ছে, দিয়ে সেখান থেকে ভ্যালুটাকে এস্টিমেট করা হচ্ছে যে কত কস্টিং হবে বা তার ভ্যালু কত হবে, হ্যান ত্যান 12-17 এরকম। সেই প্রসেসটাকে আমরা ট্রায়াঙ্গুলেশন বলি। ঠিক আছে, এর সাথে সাথে দেখবে একটা টাস্ক ওরিয়েন্টেড একটা সিস্টেম আছে, হুইচ ইজ লার্নিং কার্ভ বলে একটা শব্দ পাবে। একদম 6 যেটা 6 নম্বর, এটা 5 6 একদম যেটা, সেইটাতে দেখবে লার্নিং কার্ভ একটা শব্দ পাবে। লার্নিং কার্ভ, ইমপ্রুভমেন্ট অ্যান্ড লার্নিং কার্ভ বলে একটা শব্দ আছে। স্যার এটাও কি মডেল? এইটা মডেল, লাস্ট মডেল, মানে এটা 6 নম্বরে দেখবে ট্রায়াঙ্গুলেশনের পরে। মানে আমরা পরপর দেখো, আমরা 1 নম্বরে পার ইউনিট মডেল 1 নম্বরে, 2 নম্বরে সেগমেন্টিং মডেল, 3 নম্বরে কস্ট ইন্ডেক্স, 4 নম্বরে পাওয়ার সাইজিং, 5 নম্বরে ট্রায়াঙ্গুলেশন, 6 নম্বর লাস্ট যেটা সেটা ইমপ্রুভমেন্ট। কেউ ইমপ্রুভমেন্ট অ্যান্ড লার্নিং কার্ভ বলতে পারে, আবার শুধু লার্নিং কার্ভ এটাও হতে পারে। ঠিক আছে, এইবার এইটা কস্টিং রিলেটেড বটে খানিকটা, আবার মানে নয় খানিকটা এরকম। আগে আইডিয়াটা শোনো, তারপর আমি বলছি যে এটা কিভাবে হয় বা কিভাবে করা যায়। অ্যাকচুয়ালি লার্নিং কার্ভ কাকে বলে প্রথম এটা জানতে হবে আমাদেরকে, কারণ এটা কস্টিং রিলেটেড পরে। তো লার্নিং কার্ভ মেথডটা কিসের হিসেবে ব্যবহার করা হয়? লার্নিং কার্ভ মানে হচ্ছে যে পার্টিকুলার একটা ওয়ে টু ডিটেক্ট এ পারসন হাউ হি ইজ ইমপ্রুভিং ইন হিজ পারফরমেন্স ফর সার্টেন টাস্ক। ওকে, তার মানে পার্টিকুলার কোনো কাজের জন্য কারোর ধরো কন্টিনিউয়াস ট্রেনিং চলছে, কন্টিনিউয়াসলি সে কাজটাও করছে, ট্রেনিং হচ্ছে কাজটাও করছে ধরো, তখন এই লার্নিং কার্ভ একমাত্র গ্রাফ যেটা রিলেশনশিপ, একটা রিলেশনশিপকে ডিপিক্ট করতে পারবে, হুইচ ইজ বেসিক্যালি বিটুইন দ্য প্র্যাকটিস টাইম অ্যান্ড দ্য স্পিড অফ ওয়ার্ক। তার মানে ট্রেনিং এবং প্র্যাকটিস, এই যে জিনিসপত্রগুলো, সেইগুলো তার পারফরমেন্সকে কতটা চেঞ্জ করতে পারছে বা কতটা এক্সটেন্ডে চেঞ্জ হতে হতে যাচ্ছে। এইটার যে
স্কিল লেয়ারের যে এটা, সেইটাকে লার্নিং কার্ভ মডেলিং বলা হয় বা লার্নিং কার্ভ মডেল বলা হয়। ওকে, এরপরে এইটা ধরো তাহলে আমরা এটা কস্টিং এর ক্ষেত্রে আমরা পড়ছি কেন বা কস্টিং এর ক্ষেত্রে আমরা বলছি কেন, তার কারণ হচ্ছে যেহেতু তুমি টাস্ক বলছো, তার মানে টাস্ক পারফরমেন্স বলছো, তাহলে একটা কাজ দেখো 3 ধরনের জিনিস, একটা কাজ করা, একটা কাজ ভুল না করে করা, আর একই কাজ রিপিট করা। এই জিনিসগুলো সব আলাদা। মানে ধরো রিপিটেড টাস্ক একরকমের জিনিস, আর ভুল ছাড়া মানে কোনো নো এরার জব একরকম, জব করছে এরারও হচ্ছে। এই যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে পারফরমেন্সের মেজারমেন্টের খুব ট্রিকি জায়গা, যে এইগুলো ধরো স্কিল লেয়ার বা পারফরমেন্স লেয়ার মেজারমেন্টের একটা জায়গা। এবার এখানে কি হয় না, ধরো যখন তুমি রিপিটেড টাস্ক করছো, তখন যদি তুমি অরিজিনালের মতো সময় মানে প্রত্যেকটা ইউনিটের সময় যদি তোমার না কমে, তাহলে তোমার পারফরমেন্স বেটার বলা হবে না। রিপিটেড টাস্ক মানে ধরো একই রকম কাজ তুমি পরপর পরপর করছো, তাহলে কিছুটা সময় পরে তোমার যদি যত ইউনিট বাড়বে তত তোমার সময় কম লাগার কথা, কারণ টাস্কটা রিপিটেড, তাতে তো স্কিল মানে পারফরমেন্স বা স্কিল দুটোই খুব হাই লেভেলে থাকার কথা তোমার, কারণ রিপিটেড টাস্ক হচ্ছে। কিন্তু রিপিটেড টাস্ক করছো অথচ পারফরমেন্সে সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, তাহলে তখন একটা তার মানে প্রবলেম কিছু ডিটেক্ট করা হয়, যে কিছু একটা অসুবিধা হচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে। তো এইটা তখন ট্রেনিং অ্যাসোসিয়েট করা হয় বা স্কিল আবার শেখার ব্যাপার হ্যামতেন 12-17 ইত্যাদি গুলোকে করা হয়। এবার এখানে কি, এখানে বোঝা যায় যে তুমি আমি একটা নির্দিষ্ট নাম্বার ধরো এন নাম্বার অফ একটা কিছু প্রোডাকশন দেওয়া হলো, এবার সেইটা এন নাম্বার করতে কত টাইম লেগেছে সেটা ক্যালকুলেশনে থাকে। হ্যাঁ, এবার ধরো এই কাজটাই যখন ইনিশিয়াল প্রথমে যখন ফার্স্ট ইউনিট তৈরি হয়েছিল তখন কত সময় লেগেছিল। হ্যাঁ, এই ইনিশিয়াল এবং কত লাগছে এনএত এসে, এই টাইম গুলো দিয়ে গোটা পারফরমেন্সটা বা রিপিটেশন টাস্ক আছে কিনা এগুলোকে জাজ করা যায়। তো সেটা নর্মাল এমনি একটা দেখবে ফর্মুলা বেস বলা হয়, এরকম একটা ফর্মুলা আছে লার্নিং কার্ভের, যদিও যে টি এন দ্যাট ইকুয়ালস টু টি আই ইনিশিয়াল ইনটু মাল্টিপ্লাইড বাই দ্যাট ইজ এন টু দি পাওয়ার বি, এরকম একটা ফর্মুলা হয়। ওকে, এই যে এইটা এই টি এন, এই যে টি এন এটা হচ্ছে টাইম রিকোয়ারমেন্ট ফর এনএথ ইউনিট। ধরো এই টাইম রিকোয়ারমেন্ট ফর এনএথ ইউনিট অফ প্রোডাকশন, ওকে, দ্যাট ইজ ইকুয়ালস টু এই যে টি আই, এটা হচ্ছে টাইম রিকোয়ারমেন্ট ফর দ্য ফার্স্ট ইউনিট অফ প্রোডাকশন, মানে ফার্স্ট ইউনিটে কত সময় লেগেছিল। সো দ্যাট ইজ টাইম রিকোয়ারমেন্ট অফ দ্য ফার্স্ট ইউনিট অফ প্রোডাকশন মাল্টিপ্লাইড বাই এন, দ্যাট ইজ নাম্বার অফ কমপ্লিটেড ইউনিট, মানে টোটাল কতগুলো ইউনিট হয়েছে, টু দি পাওয়ার এর মাথায় দেখো একটা বি আছে, এই বিটাকে দিস বি ইজ নোন অ্যাজ লার্নিং কার্ভ এক্সপোনেন্ট। এইটাকে বলা হয় লার্নিং কার্ভ এক্সপোনেন্ট। এই বিটাকে, বি ইজ দ্য লার্নিং কার্ভ এক্সপোনেন্ট, যেটা অ্যাকচুয়ালি যদি আমরা লার্নিং কার্ভ বলে কিছু আঁকি তাহলে তার যে স্লোপ সেটা হচ্ছে বি। ওকে, সেইটা আমরা যদি কখনো আঁকি তাহলে সেটা আমরা বি হিসেবে ডিটেক্ট করি। তার মানে এটা হচ্ছে এনএথ করার কমপ্লিট, যদি আমরা এইটা ধরি টাইম রিকোয়ারমেন্ট ফর দ্য এনএথ unit of production, that is equals to ti, which is time requirement for the first unit of production multiplied by n, that is the number of completed units কতগুলো তৈরি হয়েছে, to the power b, and this b is the learning curve exponent। এবার এইটাকে আমরা ধরো লগের ফরম্যাট আছে লজ্জা থেকে, যেখানে আমরা যদি টাইম এবং নাম্বার অফ ইউনিট এই দুটোকে প্লট করা হয়, যদি সেক্ষেত্রে সেই গ্রাফ থেকে আমরা বি এর ভ্যালু বা ইত্যাদি আমরা বের করতে পারি, সেখান থেকে করা যায়। তো এটা বলা হয় যে লার্নিং অ্যাকচুয়ালি বি ইজ দ্য স্লোপ অফ এ লার্নিং কার্ভ অন এ লগ লগ প্লট, মানে লগের প্লটে যদি আমরা ভাবি যদি আমরা ধরো হরাইজন্টালি নাম্বার অফ ইউনিটস যদি আমরা পুট করি, এরকম ধরো এরকম যদি আমরা এই দিকে যদি নাম্বার অফ ইউনিটস পুট করি, হ্যাঁ, বা এই দিকে এই ভার্টিক্যাল অ্যাক্সিসে যদি আমরা টাইম পুট করি, হ্যাঁ, তাহলে এই এই যে টাইম এবং নাম্বার অফ ইউনিটস এইটাতে এইরকম যে গ্রাফটা মোটামুটি আমরা পাওয়া যায়, সেই ধরনের জিনিসকে মানে রিপ্রেজেন্ট, তার যে স্লোপ সেটা রিপ্রেজেন্ট করে এই বিটা। এরকম লার্নিং কার্ভের স্লোপ। এবার
এইটা শুধুমাত্র এটা লিখলে তো হবে না, এর প্যারালাল তো ওই জিনিসগুলো একটুখানি লিখে দিতে হবে যে ইট ইজ অ্যাকচুয়ালি learning curve is a graph which represent actually the relationship between the practice time and the speed of work, এরকম জিনিসকে রিপ্রেজেন্ট করতে পারে। এবং লার্নিং কার্ভ ডিসাইড করতে পারে যে হোয়াট আর দ্য ওয়েজ, যাতে করে ওই 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 স্পেসিফিক পার্সন বা স্পেসিফিক এমপ্লয়ি তার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে পারে, সেটা কিভাবে রাস্তাটা সেটা দেখায়, সেটা লার্নিং কার্ভ থেকে পাওয়া যেতে পারে। যে কতটা গ্যাপ বা কতটা স্লো হচ্ছে কিনা, বা ট্রেনিং ওয়াইজ স্পিড অফ ওয়ার্ক বাড়ছে কিনা, হ্যাঁ, ট্রেনিং প্রপারলি স্পিড অফ ওয়ার্ককে বাড়াতে পারছে কিনা, রিপিটেড ওয়ার্কেশনে সময় কম লাগছে না বেশি লাগছে, এই জিনিসগুলো লার্নিং কার্ভ থেকে করা হয়। এবার যেহেতু এমপ্লয়ি রিলেটেড ম্যাটার, সো এমপ্লয়ি কস্টিং যেটা, এটা আমরা স্যালারি বলি, সেটা আমরা ওয়েজই বলি, সেইটা যেহেতু কস্টিং হেডে, এমপ্লয়ির রিলেটেড যে লেবার কস্টিং বলো বা স্যালারি বলো অন্যান্যদের বা ওয়েজ বলো যাই বলো, এই যে কস্টিং গ্রাউন্ডটা যেহেতু রিলেটেড উইথ এ মেজর কস্ট অফ এনি কোম্পানি, সেহেতু সেই এস্টিমেশনের বেসিসেই লার্নিং কার্ভটাকে কস্ট এস্টিমেশনের জায়গায় দেওয়া আছে। এবার আমরা কখনো কি যদি আমাদের থাকে সবকিছুই ধরো যদি থাকে কোনো একটা জায়গায়, তাহলে কি আমরা সত্যি সত্যি বুঝতে পারবো কোনো যে কোনো স্পেসিফিক পার্সন বা কোনো ইঞ্জিনিয়ার বা লেবার ধরো যার পারফরমেন্স আপ টু দ্য মার্ক হচ্ছে না, বা মনে হচ্ছে যেন এ বেশি কাজ করার কথা, বা এর ট্রেনিং এর এই যে জিনিসগুলো হচ্ছে, এটা অ্যাপারেন্টলি ধরো কোথায় অ্যাপ্লাই করা যাবে জানো তো? এগুলো সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয় যেগুলো ডাইরেক্ট লেবার এর জায়গা, যেখানে ধরো কিংবা ধরো ডাইরেক্ট কোনো রিজেক্ট হবে প্রোডাক্ট, মানে ধরো এটা পাস করবে না, রিজেক্ট, এই যে ডাইরেক্ট রিজেক্ট হবে, বা ডাইরেক্ট সরাসরি যে লেবার ওখানে ইনভলভ রয়েছে সে এফেক্টেড হবে, এইরকম যে জায়গাগুলো, সেইগুলোতে অ্যাকচুয়ালি আমরা লার্নিং কার্ভের প্রচুর মানে তোমার অ্যাপ্লিকেবিলিটি আছে এখানে। যেহেতু কোম্পানি, যে কোনো কোম্পানির কাছে তার কাছে পাস্ট ওয়ার্কের টাইম ডাইমেনশন এগুলো থাকে, এই ডেটাবেসটা তার কাছে থাকে, মানে পাস্টের দিকে সমস্ত ধরো পারফরমেন্সের ডেটা, বা কিভাবে কাজ হয়েছে, কত আওয়ার কাজ হয়েছে, কোন লেবার কত প্রোডাক্টিভিটি কত থাকা উচিত, মেশিনের কত থাকা উচিত, এই ডেটাগুলো তাদের কাছে অ্যাকুমুলেটেড, যে কোনো কোম্পানির কাছে এই ডেটাগুলো অ্যাকুমুলেটেড। এবার সেই ডেটার বেসিসে সে কিন্তু চাইলে প্রেজেন্ট যে কোনো পারফরমেন্সকে ইউজুয়ালি সে চাইলেই লার্নিং কার্ভ থ্রুতে সে চেক করতে পারবে যে অ্যাকচুয়ালি কেউ এফেক্টেড, আদৌ এফেক্টেড হচ্ছে কিনা, বা পারফরমেন্স সত্যি বেটার ট্রেনিং এর পরে কিনা, প্র্যাকটিস যতটা টাইম তার সাথে ওয়ার্কের স্পিড আদৌ চেঞ্জ হচ্ছে কিনা, এই ম্যাটার গুলো অ্যাকচুয়ালি লার্নিং কার্ভের অন্তর্গত। ঠিক আছে, এবার এখানে অ্যাপ্লিকেবল ধরো প্রচুর ইন্ডাস্ট্রি আছে যাদের ধরো লেবার টার্নওভার, যাদের লেবার খুব বেশি, ধরো মানে তোমার যত বেশি লেবার আওয়ার তুমি রিডিউস করতে পারবে, যত কাজ তত তো তোমার রিডাকশন অফ লেবার কস্ট হবে না, মানে যত লেবার আওয়ার কম ধরো, লেবার আওয়ার রিডিউস করার মানেই তো রিডাকশন অফ লেবার কস্ট, যেটা একটা মেজর অ্যামাউন্ট। তো যখনই তুমি সেটা করছো, লেবার আওয়ার রিডিউস করা মানে তার মানে তুমি পারফরমেন্স, স্পিড, ট্রেনিং এই জায়গাগুলোকে খুব ভালো করে দেখছো, দ্যাট উইল হেল্প অ্যাকচুয়ালি দ্য লেবার আওয়ার্স টু রিডিউস। লেবার আওয়ার যখনই তুমি রিডিউস করছো, তার মানে দ্যাট উইল রেজাল্ট ইন রিডাকশন অফ দ্য লেবার কস্ট, তার মানে লেবার কস্টিংটা কমে যাচ্ছে, এবং সেটা থেকে অ্যাকচুয়ালি তোমার পরের লেবার রিকোয়ারমেন্ট এবং কস্ট যে বাজেট, সেটা তুমি ক্লিয়ারলি করতে পারছো, বা সেই এস্টিমেশনটা তুমি বলতে পারছো যে এরপরে আমার কি লেবার রিকোয়ারমেন্ট আছে এবং তার কি বাজেট হবে, কত টাকা লাগতে পারে বা কত খরচ হতো। এটা অ্যাকচুয়ালি লার্নিং কার্ভের প্রয়োজনীয়তা আছে, কারণ এটা কস্টের, লেবারের জায়গাটা কষ্টের একটা বড় জায়গা। ধরো হ্যাঁ, একটা স্টাফ যদি আমরা রিক্রুটমেন্টের কথা বলি যে কোনো কোম্পানির ক্ষেত্রে, বা লেবারের ধরুন বাজেটের কথা বলি, যে লেবার রিলেটেড যে বাজেট বা ওয়ার্কার রিলেটেড যে বাজেট সেগুলোর যদি বলি, সেটা একটা প্লাস কি না, ধরো আমি কোন একটা কোম্পানিকে প্রচুর টাকা দিয়ে ধরো আমি কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছি, তো তার এফেক্টিভনেস আমি জাজ করব কি করে? মানে সে ধরো আমার বলছে যে সে আমার এমপ্লয়ীদেরকে এটা এই স্কিল ওই স্কিল এটা ট্রেন করছে ওটা ট্রেন করছে, কিন্তু তাকে তো আমাকে ইভ্যালুয়েট করতে হবে অ্যাবাউট দ্য এফেক্টিভনেস অফ দ্য ট্রেনিং প্রোগ্রামার, যারা ট্রেনিংটা চালাচ্ছে বা যারা এই প্রোগ্রামটাকে কোঅর্ডিনেট করছে, তাদের মানে এফেক্টিভনেস আদৌ আমার এমপ্লয়ীদের উপর হচ্ছে কিনা, সেই জায়গাগুলো
লার্নিং কার্ভ ইমপ্রুভমেন্ট অফ লার্নিং কার্ভ থেকে হয় কিন্তু সেটা, ঠিক আছে, যে যে কোনো ট্রেনিং এর এফেক্টিভিটি চেঞ্জ, মানে এফেক্টিভনেস চেক করা, আদৌ প্রপার শিডিউলিং হচ্ছে কিনা, লেবার ওরিয়েন্টেশন, যদি কস্ট যদি রিডাকশন না হয় তাহলে তো আমার লেবার কস্টিং কমবে না, মানে মেজর কস্টিং আমার কমবে না, তাহলে আমার বাজেট বাড়তেই থাকবে বা এ থাকবে। প্লাস রিক্রুটমেন্ট প্রোগ্রামে একটা বড় সড়ো হেল্প করে, যে আমার একটা পার্টিকুলার ট্রেনিং যদি আমায় ধরো 100 জন সেমি স্কিল লেবারকে একটা স্পেসিফিক ট্রেনিং যদি সেমি স্কিল থেকে স্কিল বানিয়ে দিতে পারে, তাহলে তখনই আমি 100 জন স্কিল লেবার নিয়োগ না করলেও আমার চলবে। আমি সেমি স্কিলটাকে ট্রেনিং এ পয়সাটা খরচ করে আমি 100 সেমি স্কিল লেবারকে স্কিল লেবার করে নিতে পারবো। সেই মুহূর্তে তাহলে আমি সেমি স্কিল এদের তুলে নেওয়ার পরে আমি তাহলে আবার সেমি স্কিল লেবার নিয়োগ করব। আমি তাহলে ডাইরেক্টলি স্কিল লেবারের জন্য আমাকে কোনো রিক্রুটমেন্ট করতে হচ্ছে না, বা আমি স্কিল লেবারের জন্য রিক্রুটমেন্ট করবো না। ডাইরেক্ট স্কিল লেবার নিতে যাওয়া মানে সেটা প্রচুর টাকা তাদের স্যালারি ওরিয়েন্টেশন হবে, বা প্রচুর টাকা তাদের কস্টিং হবে। সেক্ষেত্রে আমি সেমি স্কিল নিয়ে আমি নিজের যদি ট্রেন করিয়ে তাকে স্কিল কোম্পানি করতে পারে, এবং সেই ট্রেনিংটা যদি সেই পারফরমেন্স থাকে এবং সেই ট্রেনিংটা যদি এফেক্টিভনেস থাকে, তাহলে সেটা ঠিকঠাক পদ্ধতি। কারণ 100 জন স্কিল লেবারকে নিয়োগ করার জন্য যা কস্ট আমায় দিতে হবে 100 জন আনস্কিল লেবারের তার থেকে অনেক কম, অনেক কম কস্টিং এ আমার সেটা চলে আসবে। তো এবার ট্রেনিং করার জন্য যে খরচটা সেটা কোম্পানি করবে, মাস এরিয়ায় করলে কস্টিং এমনি কমে যাবে। তো আমি সেই তাকে ট্রেন করে স্কিল বানিয়ে নেব। দেন তারপরে আবার যখন খালি নিচটা খালি হচ্ছে, তাহলে আমি আবার 100 জন সেমি স্কিল বা আনস্কিল নেব। আমি স্কিল নেব না যার স্যালারি বেশি, পেমেন্ট বেশি, সেরকম নিয়োগ আমি করব না। তো এই জায়গাটাও মানে স্টাফ রিক্রুটমেন্টের জায়গাটাও যদি দেখো, এটাও একটা জায়গা যেটা লার্নিং কার্ভের থেকেই বেরোয়, বা লার্নিং কার্ভ ওরিয়েন্টেশন থেকেই বেরোয়, ঠিক আছে। এইটা হলো আমাদের মডেলের গল্প। হ্যাঁ, এই 6টা আমাদেরকে পড়তে হবে, 6 রিলেটেড সবগুলোই একটু একটু পড়তে হবে। তার কারণ হচ্ছে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল মডেল হিসেবে যখন পড়বে তখন আনসার করতে পারবে না, কারণ থিওরিটিক্যালিও হবে বা তোমার ম্যাথামেটিক্সও হতে পারে। ওকে, যে কোনোটাই হতে পারে। স্যার এইবার এগুলো তো শর্ট নোট আসতে পারে না? শর্ট নোট আছে, শর্ট নোট পাওয়ার সাইজিং হ্যান্ড ত্যান এগুলো বহুবার শর্ট নোট এসছে, লার্নিং কার্ভ এসছে, পাওয়ার সাইজিং এসছে, হুম, সেগমেন্টিং এসছে, এগুলো আছে, ইন্ডিভিজুয়ালি আসতে পারে। এবার এইখানে দেখো আমি এই গোটাটা যা আমরা পড়লাম, কস্ট এবং এস্টিমেশন দুটো মিলে, ওকে, এইখানের এই যে ধরো আমরা যতটা পড়লাম কস্ট এবং এস্টিমেশন, এইটা মিলে গোটাটা সবটা মিলে আমি বলছি। এইখানে প্যাটার্ন অফ ম্যাথ বললে, মানে ম্যাথামেটিক্যাল প্রবলেম বলে আমি একটু জায়গাগুলো বলে দিই, দেখো তাহলে জাস্ট মনে রাখবে। মানে ওখানে দেখবে ফর্মুলা টর্মুলা সব দিয়ে বেশ কিছু প্রবলেম করা আছে। একটা দুটো প্রবলেমকে দেখতে অভ্যস্ত হলেই করতে পারবে, ওটা নিয়ে ভয়ের কিছু নেই ব্যাপার। কিন্তু কি ধরনের হয় শোনো আমি বলি। এই গোটা চ্যাপ্টারটা থেকে যে ধরনের ম্যাথ হয়, প্রথম একটা হয়, ফার্স্ট একটা টাইপ আছে, সেটা কি না দেখবে ডিজাইন ওরিয়েন্টেড শব্দ থাকে। হুম, এবার ডিজাইন কি বলে, ধরো দুটো দুটো বা তিনটে এরকম ধরো মডেল বা প্রজেক্ট কিছু একটা বলে, ঠিক আছে। মানে ধরো একটা এ বলে একটা প্রোডাক্ট তার ডিজাইন, বি বলে একটা প্রোডাক্ট তার ডিজাইন, সি বলে একটা প্রোডাক্ট তার ডিজাইন বা প্রজেক্ট ডিজাইন, হ্যান ত্যান এরকম। এবার এইখানে বলে চুজ করতে বলে যে, মানে তোমাকে ক্যালকুলেট করতে বলে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ, কোনটার ইকোনমিক অ্যাডভান্টেজ সবচেয়ে বেশি, বা কোনটা বেস্ট অল্টারনেটিভ, একই শব্দ। ইকোনমিক অ্যাডভান্টেজ সবচেয়ে কার বেশি, বেস্ট অল্টারনেটিভ কোনটা সেটা। তো এই যে এরকম যে জিনিসগুলো, সেইগুলোর নিয়ম হচ্ছে প্রথমে ভালো করে দেখবে এই যে যে প্রোডাক্ট ডিজাইন এ ধরো ধরেছো তুমি, তুমি দেখবে যে পার্টিকুলার যে জিনিসটা বলা হচ্ছে তার কি কি কস্ট দেওয়া আছে। তার কারণ হচ্ছে এই প্রবলেমগুলো করার নিয়মই হচ্ছে তোমাকে পারফেক্টলি এটা খুঁজতে হবে যে কস্ট এর জন্য টোটাল কত হচ্ছে, কস্ট বি এর জন্য যদি হয় তাহলে কত হচ্ছে, এবং কস্ট সি এর জন্য যদি হয় তাহলে কত হচ্ছে। এই তিনটে কস্টিং যখন তুমি কমপ্লিট বের করতে পারবে, তিনটে আলাদা আলাদা করে ধরো, এ হলে কত কস্টিং হচ্ছে, বি হলে কত হচ্ছে, সি হলে কত হচ্ছে, হলো। এবার সেটা তুমি গ্রস করতে পারো, আবার পার ইউনিটও করতে পারো, ওইটা সমস্যা নেই। কেউ গ্রস করতে পারে পার ইউনিটি। এবার এই তিনটের মধ্যে হুইচ ওয়ান ইজ লেস, যেটা সবচেয়ে কম দেখাচ্ছে খরচ, সেইটা অ্যাকচুয়ালি বেস্ট অল্টারনেটিভ হবে। ওকে, তাহলে এটা খুব সহজ প্যাটার্ন। প্রথমে
কি কি কস্টিং দেওয়া আছে দেখে নেবে। ধরো অনেক জিনিস আছে, যেমন ধরো মেশিন কোনো ম্যানুফ্যাকচারিং হলে তখন দেখবে হয়তো দেওয়া আছে যে এটাতে লেদে লেদে এতক্ষণ টাইম লাগে, এত লেবার আওয়ার, হ্যাঁ, গ্রাইন্ডিং এতক্ষণ লাগে, কালার করতে এই টাকা লাগে, এরকম করে দেওয়া থাকবে। এবার তাহলে এর টোটাল যখন তুমি ডিজাইন ধরছো তার কস্টিংটা হিসাব করতে হবে তোমাকে, যে এইটার গোটাটার 1 ইউনিট কত খরচ বেরিয়ে গেল। তারপর আমি বি করব, বি এর করলাম কত, সি করব, সি এর করলাম কত। এবার দেখবে যে কস্টিং হিসেবে, কস্টের হিসেবে লেস কোনটা, যেটা সবচেয়ে কম খরচের, সেটা আমার কাছে বেস্ট ইকোনমিক অ্যাডভান্টেজ বা বেস্ট মডেল হিসেবে আমি পুট করবো, যে কোন অল্টারনেটিভটা বেস্ট, এ, বি না সি। নর্মালি কখনো দুটো দিতে পারে, এ বি এরকম, আবার কখনো তিনটেও দিতে পারে, এবিসি দিতে পারে। এবং এই যে কস্টিংটা, সেটা দেখবে পুরো ডিটেল দেওয়া থাকবে, যে একটার জন্য কি কি খরচ হয় পুরো দেওয়া থাকবে, যে লেবার কস্টিং এত লাগে, এই কস্টিং এত, এই কস্টিং এত, এই কস্টিং এত। এবার আমাকে শুধু ওই ডিজিট গুলোকে থেকে আমার এ এর কস্টিংটা বার করতে হবে, বি এর কস্টিং বার করতে হবে, সি এর কস্টিং বার করতে হবে। এবার তার ভিতরে লেস খুঁজতে হবে, দ্যাট উড বি দ্য বেস্ট, যেটা কম কস্টিং এর সেটা আমার জন্য বেস্ট হবে, বা সেটা। এইটা হচ্ছে ডিজাইনের যদি কিছু মানে থাকে দেখবে, ডিজাইন বা মডেল রিলেটেড, যে প্রজেক্ট এ, প্রজেক্ট বি, প্রজেক্ট সি এরকম বলতে পারে, ডিজাইন এ, ডিজাইন বি, ডিজাইন সি এরকম বলতে পারে। আবার ধরো প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি এরকমও বলতে পারে। তো এইটা হচ্ছে একটা প্যাটার্ন, এইটা একটা প্যাটার্ন। ওকে, এইটার প্যারালাল সেকেন্ড একটা প্যাটার্ন আছে দেখবে, যেখানে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করতে দেয়, কিংবা এই দেখবে মার্জিন অফ সেফটি এরকম শব্দ, কিংবা ধরো ওই যে কন্ট্রিবিউশন এরকম শব্দ, হ্যাঁ, এইগুলো ক্যালকুলেট করতে দেয়। ওকে, স্যার তো বিইপি মানে বিপি ব্রেক ইভেন পয়েন্ট, কিংবা মার্জিন অফ সেফটি, কিংবা ধরো কন্ট্রিবিউশন, এরকম জিনিস ক্যালকুলেট করতে দেওয়ার ম্যাথ সেকেন্ড টাইপ যেটা থাকে। ওকে, বিপি মানে কি, ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে, এ দেখো এটার মানে হচ্ছে যে একটা কোম্পানি যখন স্টার্ট করে, এরকম ধরো এই যে যখন স্টার্ট করছে, তো তারপরে এই যে একটা রাস্তা, তাকে জার্নি একটা রাস্তা যেতে হয়, যতক্ষণ পর্যন্ত তার কস্টিংটাই বেশি, রেভিনিউ অ্যাজ সাচ কিছু থাকে না। একটা লম্বা ধরো প্রথম ফার্স্ট 5 ইয়ার্স, হ্যাঁ, ফার্স্ট 5 ইয়ার্স যে কোনো কোম্পানি ধরো স্টার্টিং হওয়ার পরে ফার্স্ট 5 ইয়ার্স ধরো কি করছে, সে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করে যাচ্ছে, কিন্তু ইনভেস্ট করে যাচ্ছে, ইনভেস্ট করে যাচ্ছে, সেখান থেকে কোনো রিটার্ন খুব একটা বেরোয় না, তাই তো। তারপরে একটা পয়েন্ট আছে, এখানে কি হচ্ছিল এই দিকটা, তার মানে কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট হচ্ছে, কিন্তু অ্যাজ সাচ কিছু রিটার্ন সেরকম বেরোয় না, বা যেটা বেরোয় সেটা খুব লোয়ার। তার মানে এই যে জিরো থেকে শুরু করে একটা পাথ পর্যন্ত কি হচ্ছিল, এখানে অ্যাকচুয়ালি যেটা খরচ হচ্ছে, কস্ট ওর যদি আমি টিসি ধরি, টোটাল কস্ট যেটা খরচ হচ্ছে সেটা অনেক বেশি যা আর্নিং হচ্ছে তার থেকে, মানে রেভিনিউ, টিআর, তাই তো। তাহলে কস্টিংটা বেশি, কেন ইনভেস্ট করতে থাকছে, ইনভেস্ট করতে থাকছে। তারপরে একটা জায়গা আসবে, পয়েন্ট আফটার গ্যাপ অফ 5 ইয়ার্স, 4 ইয়ার্স, কারো ক্ষেত্রে 10 ইয়ার্স, এইখানে রেভিনিউ আর কস্ট ইকুয়াল হবে, হলো। তারপরে তারপরে অপারেশনে আস্তে আস্তে দেখা যাবে রেভিনিউ বাড়ছে কস্টের থেকে, মানে প্রফিট, এদিকে প্রফিট এরিয়া আসবে, ঠিক আছে। এবার এই যে ধরো এই শুরু থেকে এই অবধি জার্নি করার পরে এই একটা পয়েন্ট আছে, যেখানে টোটাল রেভিনিউ আর কস্ট সমান, মানে যা খরচ হবে তাই ইনকাম হবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা, দিস ইজ নোন অ্যাজ ব্রেক ইভেন, এটাকে বলে ব্রেক ইভেন। ওকে, এই পয়েন্টটা হচ্ছে ব্রেক ইভেন। হলো, ব্রেক ইভেন এর পর ধরো 5 ইয়ার্স, 6 ইয়ার্স, কারো ক্ষেত্রে 7 ইয়ার্স, ব্রেক ইভেন এর পরে এবার আস্তে আস্তে অ্যাকচুয়ালি প্রফিট জোনে ঢোকা যায়, মানে এবার আস্তে আস্তে ধরো হয়তো কস্টিং এর থেকে রেভিনিউ বাড়বে। এবার এই ব্রেক ইভেন ক্যালকুলেশন করা, বা মার্জিন অফ সেফটি ক্যালকুলেশন করা, বা কন্ট্রিবিউশন ক্যালকুলেশন করা, এই জোন এইরকম প্রবলেমে জানবে এটা হার্ড কোর, মানে ফর্মুলা ওরিয়েন্টেড, কোনো ফর্মুলা ভুল লিখলে বেরোবে না, আর ওই ফর্মুলার বাইরে অন্য কিছু দিয়ে এটা হবে না। তো ফর্মুলা যদি ঠিক থাকে অটোমেটিক বেরিয়ে যাবে,
আর যদি ধরো ফর্মুলায় মনে করতে পারছো না বা ভুল লিখেছো তাহলে কিন্তু হবে না। তার কারণ খুব স্ট্রেট ফরওয়ার্ড ডেটা দেওয়া থাকে যে ফিক্সড কস্ট এত, ভেরিয়েবল কস্ট এত, হুম, সেলিং প্রাইস এত, তাহলে ব্রেক ইভেন সেল কত বা ব্রেক ইভেন কোয়ান্টিটি কত, কন্ট্রিবিউশন কত। তো সেটা খুব স্ট্রেট কাট ফর্মুলা দেওয়া থাকে, যেটা দিয়ে করা যায়। যেমন ধরো এই যে ব্রেক ইভেন আমরা বের করি, ব্রেক ইভেন কোয়ান্টিটি এই যে বের করা হয় যে কত কোয়ান্টিটিতে গিয়ে এটা হবে, মানে কত প্রোডাকশনে গিয়ে এটা হবে। তো এই যে আমরা ব্রেক ইভেন কোয়ান্টিটি বের করি, এটা বের করি কিভাবে না, ফিক্সড কস্ট তাকে ভাগ করতে হয় ডিভাইডেড বাই, এই যে ফিক্সড কস্ট লিখলাম এফসি, fixed cost that divided by selling price per unit, selling price per unit minus variable cost per unit। এটা এইটা দিয়ে নরমালি এটা বিইকিউ মানে বলো, বিইকিউ এই যে ব্রেক ইভেন, এই যে এখানে ব্রেক ইভেন বলছো, তো এই পয়েন্টটায় যখন কোনো কোম্পানি পৌঁছাচ্ছে, সে কত কোয়ান্টিটিতে পৌঁছাচ্ছে এটা, মানে তখন তার প্রোডাকশন কত, এখানে যখন টিআরটিসি ইকুয়াল রেভিনিউ কস্ট ইকুয়াল হচ্ছে যখন, তখন আউটপুট কত কোম্পানিটার, মানে কত কোয়ান্টিটিতে গিয়ে সে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারছে, মানে কত কোয়ান্টিটিতে গেলে তবে তার রেভিনিউ আর কস্ট ইকুয়াল হচ্ছে, সেটা হচ্ছে ব্রেক ইভেন কোয়ান্টিটি। হলো, এবার ব্রেক ইভেন কোয়ান্টিটি সবচেয়ে সহজ বের করার রাস্তা, ফিক্সড কস্ট তাকে ভাগ করো ডিভাইডেড বাই স্মল এস মাইনাস ভি লিখেছি, সেলিং প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এইটা যে ইউনিটটা বেরোবে, সেই কোয়ান্টিটি প্রোডাকশন যখন হবে তখন ওই কোম্পানিটা রেভিনিউ কস্ট ইকুয়াল হবে, তার মানে তখন সেই কোম্পানিটা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছেছে, যেটাকে আমরা ব্রেক ইভেন বলছি। ওকে, তেমনি এই যে কন্ট্রিবিউশন, এই যে কন্ট্রিবিউশন দেখছো, কন্ট্রিবিউশন মানে হচ্ছে যে সেলস বের করতে হবে তোমাকে, যে টোটাল সেলস কত, তার থেকে তোমাকে ভেরিয়েবল কস্ট অ্যামাউন্ট যেটা, সেটা বাদ দিতে হবে। সেলস এর ফিগার বের করব, ভেরিয়েবল কস্টের যদি দেওয়া থাকে পেয়ে যাব, সেলস থেকে ভেরিয়েবল কস্টকে যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা যেটা পাই ওইটাকে আমরা বলি কন্ট্রিবিউশন, দ্যাট ইজ কন্ট্রিবিউশন। ওকে, কন্ট্রিবিউশন বলা, সেলস থেকে ভেরিয়েবল কস্টকে বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে কন্ট্রিবিউশন। এবার এখানে সব ডেটা দেওয়া থাকে, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেলিং প্রাইস পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া থাকবে, তারপরে ধরো ব্রেক ইভেন কোয়ান্টিটি কিংবা কন্ট্রিবিউশন এরকম কিছুটা ক্যালকুলেট করতে পারবে। তো ঠিক যে ফর্মুলাটা লাগবে সেই ফর্মুলাটা পুট করলেই এটা আরামসে বেরিয়ে যাবে। এটা মানে শক্ত জিনিস কিছু না, কেননা যেগুলো যে ম্যাথ গুলো, যে টাইপের ম্যাথ গুলো এইখানে দেওয়া হয় সেগুলো খুব খুব শক্ত না, মানে তোমার সহজ জিনিসই দেওয়া হয়। হ্যাঁ, বিপি রিলেটেড বলো বা কন্ট্রিবিউশন রিলেটেড বলো, ঠিক আছে, সেটা সেই মতো ফর্মুলাটা লিখলেই ওটা এমনি হয়ে যাবে ম্যাথটা, তো ওটা সমস্যা কিছু নেই। ঠিক আছে, এবার এইটা হচ্ছে একটা প্যাটার্ন যেটা তোমার এই সেকেন্ড রিলেটেড। আর এইখানে থার্ড একটা আছে দেখবে, যেটা আমরা সেই দেখবে কম্পোনেন্টস অফ কস্টিং বলে একটা জিনিস আমরা পড়েছিলাম, কম্পোনেন্ট অফ কস্টিং বলে, কস্ট যেদিন প্রথম দিন পড়েছিলাম কস্ট, তখন এই যে কম্পোনেন্টে আমরা সেই পরপর কস্টিং যোগ করে করে সেলিং প্রাইস বের করছিলাম, ওইটা একটা মডেল, যেখানে তোমাকে ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট কস্ট সব দেওয়া থাকে। তোমার কাজ হচ্ছে পরপর পরপর সাজিয়ে তোলা, মানে লেখা, এবং শেষে যোগ করে পার ইউনিট সেলিং প্রাইস কত হচ্ছে বের করা। আমরা ওটা দেখিয়েছিলাম, দেখি যে ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট আমাদের লিখতে হয়, তারপর ডাইরেক্ট লেবার কস্ট লিখতে হয়, তারপর ডাইরেক্ট এক্সপেন্স লিখতে হয়, দিয়ে এই তিনটেকে যোগ করলে আমাদের প্রাইম কস্ট বলে একটা জিনিস আছে, প্রাইম কস্ট বলে একটা জিনিস আছে। এই প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি কস্ট বলে একটা মেটেরিয়াল আছে, ফ্যাক্টরি কস্ট যোগ হয়, দিয়ে তারপরে সেটার সাথে অ্যাডমিন যোগ হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যোগ হয়, দিয়ে আমরা পাই কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশনের সাথে সেলস এর এক্সপেন্স, ডিস্ট্রিবিউশনের এক্সপেন্স এসব যোগ হয়, তারপরে হয় কস্ট অফ সেল, এই কস্ট অফ সেলের সাথে প্রফিট যোগ হয়, দিয়ে আমরা সেল ভলিউম পাই, সেটাকে ইউনিট দিয়ে ভাগ করলে পার ইউনিট কত দাম হয় পাওয়া যায়। এইটা একটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ দেয়, সেটা হচ্ছে ডাইরেক্টলি, মানে ধরো সরাসরি পরপর বলে দেবে, দেখবে ডাইরেক্ট মেটেরিয়াল এত টাকা, ডাইরেক্ট লেবার এত টাকা, ডাইরেক্ট এক্সপেন্স এত টাকা, হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেড এত টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এত টাকা, পরিষ্কার বলা থাকে। দেন তারপরে ওইটা
ক্যালকুলেট করতে হয় যে হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস, যে সেলিং প্রাইস কত হবে, কোম্পানি প্রফিটের হিসেব বলা থাকে। এবার এইটা পরপর লেখা, যেমন করে আমরা ওখানে টেবিল অফ কস্ট বলেছিলাম যে কম্পোনেন্ট অফ কস্টিং দেখবে দেখিয়েছিলাম, ওইটা ওইরকম পরপর লিখে করতে যোগ করা যাতে ভুল না হয় ওটা খেয়াল করবে, এবং পরপর লেখা, মানে প্রাইম কস্টের আগে সঙ্গে কখনোই তার নিচেরটা যোগ হবে না। এই যে সিরিয়ালটাকে মেনটেন করতে হয়, যে প্রাইম কস্ট, তারপরে ফ্যাক্টরি কস্ট, তারপরে কস্ট অফ প্রোডাকশন, তারপরে কস্ট অফ সেল, তারপরে প্রফিট, তারপরে টোটাল সেল, তারপরে আমার এটা এর আগে পরে করে দিলে কিন্তু কস্ট ঘেটে যাবে সব। তো পরপর সিরিয়াল ওয়াইজ পরপর করলে তাহলে আমি যে কোনো প্রোডাক্টের কত সেলিং প্রাইস হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। এইটা একটা টাইপ যেটা সরাসরি হিসেবে দিতে পারে বা সরাসরি দেয় অনেক সময়। তো এইটা ধরো এই দুটো দুটো তিনটে টাইপের ম্যাথ নর্মালি এখানে পড়ে। তাছাড়া আরেকটা টাইপ আছে যেটা হয়তো দেয় না সব সময়, কিন্তু একবার দিয়েছে দেখবে হয়তো কোনো কস্ট ফাংশন কখনো দিতে পারে দুম করে। এরকম ধরো আমি একটা পুরনো কোশ্চেনের মডেল লিখি, এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস, এইটা একটা পুরনো কোশ্চেনের মডেল আমি লিখলাম, এরকম দিয়েছিল। ধরো এরকম কোন মডেল দেবে, এবার এইটা থেকে ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, এইসব এইসবগুলোকে ক্যালকুলেট করতে বলে। ঠিক আছে, তো এটা ডাইরেক্ট একটা কস্ট ফাংশন ধরো দেওয়া আছে, এক্স কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 500, এরকম স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া আছে সোজা। এবার এটা থেকে আমাকে ধরো ফিক্স বের করতে হয় যদি হয়, এইটা যদি আমার কস্ট টোটাল কস্ট হয়, টোটাল কস্ট আমার এটা, তাহলে ফিক্সড কস্ট মানে কি, এখানে ফিক্সড কস্ট ধরো, ফিক্সড কস্ট যদি আমি ক্যালকুলেট করতে যাই, তো এখানে দেখো সবার সাথে এক্সটা আছে, হ্যাঁ সবার সাথে এক্স আছে, তার মানে এগুলো কেউ ফিক্সড না, এগুলো ভেরিয়েবল, একমাত্র এই 500 এর সাথে কিছু নেই। তাহলে ফিক্সড কস্ট বললে যেটা, সেটা শুধু এই 500টাই ফিক্সড কস্ট, তার মানে এটার সাথে কোনো ভেরিয়েবল অ্যাটাচ নেই। তাহলে এইটা যদি তাই হয়, তাহলে এখানে ভেরিয়েবল কস্ট মানে বাকি পার্টটা, তার মানে এই যে ভেরিয়েবল কস্ট যদি আমরা লিখি এটা, তার মানে বাকি পার্টটা এক্স কিউ 5x স্কোয়ার প্লাস 3x, এইটা হচ্ছে ভেরিয়েবল কস্টের পার্টটা। 500টা হচ্ছে ফিক্সড কস্টের পার্টটা, এক্স কিউ প্লাস 5x স্কোয়ার প্লাস 3x, এই যে ইউনিটটা, এটা হচ্ছে ভেরিয়েবল কস্টের ইউনিট। এবার ধরো যদি এসি বললো, ধরো অ্যাভারেজ কস্ট, তো অ্যাভারেজ কস্ট মানে কি, অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে আমার টোটাল কস্ট, এই যে এটা টোটাল কস্ট, এটাকে ডিভাইডেড বাই আউটপুট মানে এক্স, এখানে এক্স আউটপুট, তাহলে এইটা ডিভাইডেড বাই এক্স করলে আমার অ্যাভারেজ কস্ট বেরোবে। তো করো, এটাকে এক্স দিয়ে ভাগ করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, 5x হবে, 3 হবে, প্লাস 500 ডিভাইডেড বাই এক্স হবে, তার মানে এইটা এইটা হবে এসি, এটা হবে অ্যাভারেজ কস্ট। মার্জিনাল স্যার এভারেজটা কিভাবে বার করলে? অ্যাভারেজটা তো ডাইরেক্ট যা কস্টিং সেটাকে আউটপুট দিয়ে ভাগ করে দাও। এটা তো আমার এটা তো এটা সিএক্সটা তো আমার টোটাল কস্ট, এটা এটা সিএক্স, এইটা এই ইকুয়েশনটা টোটাল কস্টের ইকুয়েশন, তাহলে টোটাল কস্ট আমার কি এটা সিএক্স, তো টোটাল কস্ট ডিভাইডেড বাই আউটপুট, তাহলে সিএক্স আমার টোটাল কস্ট ডিভাইডেড বাই এক্স করলেই তো আমার অ্যাভারেজ কস্ট বেরোবে। তো এটাকে এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা এক্স কিউ এক্স স্কোয়ার, এটা 5x, এটা 3, আর এটা 500 বাই এক্স। অ্যাভারেজ কস্ট তো সিম্পল, অ্যাভারেজ কস্ট তো টোটাল কস্ট ডিভাইডেড বাই আউটপুট। এবার এইটা যদি এমসি বলে মার্জিনাল কস্ট, তাহলে আমাকে এইটার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, মানে এই ফাংশনটার আমি ডেরিভেটিভ করব ডি ডি ডিএক্স অফ সিএক্স, তবে আমার এই যে আমরা যদি এটা ডি ডিএক্স অফ সিএক্স এইটা যদি আমরা করি, এটা ডি 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 এক্স অফ সিএক্স এটা আমাকে করতে হবে, তাহলে এটা আমার বেরোবে মার্জিনাল, এটা আমার বেরোবে মার্জিনাল কস্ট ডি ডি এক্স অফ সিএক্স। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে দেবে, এই যে এক্স কিউব মানে তার ফার্স্ট অর্ডার মানে ধরো 3x স্কোয়ার, এখানে 5x স্কোয়ার আছে মানে 5 দুগুণে 10 মানে 10x প্লাস 3x মানে 3। হ্যাঁ, তার মানে এটা যদি ফার্স্ট অর্ডার করো, এইটার যদি আমরা করি ফার্স্ট অর্ডার, মোটামুটি কি দাঁড়াবে, এইটা ধরে নাও 3 দুগুণে 3 to 1 মানে 3x স্কোয়ার হবে, প্লাস এখানে তারপরে 5x স্কোয়ার আছে 5 দুগুণে 10 মানে 10x
প্লাস এক্স এর জন্য 1 মানে 3 3, এই তো এরকম এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে 3x² প্লাস 10x+3 এরকম কিছু একটা হবে। তো এটা এটা একটা নর্মাল অনেক সময় হয়, যেটা স্পেসিফিক ইকুয়েশনকে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে ফাইন্ড করতে বলা হয় যে হোয়াট ইজ দ্য ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ কস্ট কোনটা, কত কত, মার্জিনাল কস্ট কত, এরকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে ধরো ইকুয়েশনটা দেওয়া থাকবে, এই ইকুয়েশনটাকে দেখে একটুখানি ঠিকঠাক প্লট করা, ভুল করবে না কিছু। ফিক্সড কস্ট মানে বোঝা বোঝা কোনটা, ভেরিয়েবল কস্ট মানে কোন পার্টটা, এসি মানে আমার টোটাল কস্ট ডিভাইডেড বাই আউটপুট, এমসি মানে আমার কস্টের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। এইটা পরপর করলে বেরিয়ে যাবে। এটা তোমার মানে হবে না এরকম ব্যাপার না, এটা যত বড় ইকুয়েশনই দিক না কেন এটা করা যাবে, এটা খুব কঠিন ব্যাপার না যে এটাকে কোনটা ফিক্স কস্ট কোনটা ভেরিয়েবল কস্ট আলাদা করা। এখানে আমার দেখবে এই চ্যাপ্টারটার সাথে আমার একটা দেখবে 10-12টা মতো ম্যাথ আমার করে দেওয়া আছে, দেখবে আমি দেবো। হ্যাঁ, এই যে কটা এই 10-12টা যে রয়েছে এই প্যাটার্নের বাইরে কোনো অঙ্ক হয় না নর্মালি। হ্যাঁ, এই যে 10-12টা বা যে টাইপটা আমি দেবো, দেখবে এই 10-12টা অঙ্ক একবার সিনক্রোনাইজ করে ভালো করে দেখবে যে এই 10টা বা 12টা অঙ্ক কিভাবে হচ্ছে। হ্যাঁ, ঠিক সেইভাবেই বদলাবে না, মানে স্ট্রাকচার বদলাবে না, মেবি একটা ডিজিট বদলাতে পারে, একটা ফিগার বদলাতে পারে, এটা হতে পারে, কিন্তু মোরলেস প্যাটার্ন যদি বলো সেটা ওই 10-12টার মধ্যে ঘোরাফেরা করে। তার মধ্যে একটা ওই ডিজাইন বেস টাইপের হয় যে কোনটা সবচেয়ে লোয়ার কস্ট খোঁজার ব্যাপার, একটা বিইপি বা তোমার ব্রেক ইভেন বা কন্ট্রিবিউশন রিলেটেড হয় সেটা, আর একটা তোমার ওই এলিমেন্টস অফ কস্টিং, যেটা ওই মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট কস্ট এইসবগুলো যোগ করে বের করা যে সেলিং প্রাইস কত হবে এটা। আর একটা টাইপ হচ্ছে এরকম, যেটা যে কোনো না কোনো একটা তোমার ইকুয়েশন দেওয়া আছে, তার থেকে ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট বা মার্জিনাল কস্ট বা অ্যাভারেজ কস্ট এইসব কিছু খুঁজতে বলছে। এইরকমই নর্মাল এই প্যাটার্নের মধ্যেই ম্যাথামেটিক্স গুলো হয়। ঠিক আছে, তো এটা আমি দেখবে আবার, আমি একবার পাঠাবো হয়তো আজকে পিডিএফটা এবং ম্যাথটাও, এইগুলো একবার দেখবে। তারপরে যে ম্যাথামেটিক্সটা মানে যে প্রবলেমটা মনে হবে যে এইটা কিভাবে হচ্ছে ওইটা হচ্ছে, সেটা আমাকে জিজ্ঞেস করবে, যে প্রবলেম নাম্বার বলবে, দিয়ে জিজ্ঞেস করবে যে এইটার কোনটা। হ্যাঁ, তাহলে আমি তখন আরো ক্লিয়ার করে দিতে পারবো যে কোনটা প্রবলেম। তবে এই যে 10-12টা তার মধ্যেই জানবে ওই প্যাটার্নই, সবগুলো ওই প্যাটার্নই হয়, ওর থেকে বড় জিনিস হয় না, ওর থেকে বড় জিনিস দেয় না এখানে। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে। স্যার এর আগের একটা টাইপ বললেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডাইরেক্ট লেবারের, ওইটা হ্যাঁ কিভাবে আসতে পারে একবার হ্যাঁ, ওইটা তো সবচেয়ে সহজটা, ওই এলিমেন্ট এইটা সবচেয়ে সহজ। মানে ধরো ওইটা না একদম সরাসরি তোমাকে যে প্রবলেম দেবে তার মধ্যে একদম ডাইরেক্টলি ওইগুলো মেনশন করে দিতে হবে। মানে ধরো ডাইরেক্ট মেটেরিয়াল 20,000 টাকা, ডাইরেক্ট লেবার 5,000 টাকা, ডাইরেক্ট এক্সপেন্স 7,000 টাকা, পুরো তোমাকে ফিগার গুলো দিতে হবে। তোমার কাজ হচ্ছে শুধু ওই কোনটার পরে কোনটা আসবে সেটা পরপর 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 একটা একটা টেবিলের মতো লেখা দিয়ে পরপর পরপর যোগ করে করে একদম শেষে আসবে সেলিং প্রাইস বেরিয়ে যাবে। বুঝতে পারছো? ওই টেবিলটা দেখবে, আমি আমি বলেছিলাম, দেখবে আবার দেবো, তখন একবার দেখে নেবে যে পরপর, মানে ওইখানে কি বলতো যে আগে পরে করে দিলে কিন্তু আর কস্টিংটা মিলবে না। মানে কি, মানে ধরো ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স, এরা প্রথমেই একবারে যোগ হয়, অতএব এর সাথে আর কিছু যোগ হবে না। এইটা যোগ হয়ে যেটা হবে সেটা প্রাইম কস্ট, সেইটাই প্রাইম কস্ট। তার সাথে ধরো ফ্যাক্টরি রিলেটেড কোনো কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কোনো কস্ট যোগ হলে সেইটা হবে কস্ট অফ প্রোডাকশন। তো তার আগে কোথাও কস্ট অফ প্রোডাকশন হবে না। কস্ট অফ প্রোডাকশন হওয়ার পরে তার সাথে আমাকে যোগ করতে হবে ডিস্ট্রিবিউশনের খরচ বা সেলিং এর খরচ। তারপরে আমি যেটা কস্ট অফ সেলস পাবো, কস্ট অফ সেলস এর সাথে আমাকে যোগ করতে হবে, যদি প্রফিট বলা থাকে যে কত প্রফিট, প্রফিটটা যোগ করব, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে সেলস। এবার এই সেলসটা কত ইউনিটের জন্য, কত ইউনিটের হিসেব দেওয়া আছে, দেওয়া থাকবে। এবার এই টোটাল সেলটা তত ইউনিট দিয়ে ভাগ করলে আমি পার ইউনিট সেলিং প্রাইস, মানে একটা ইউনিট বাইরে ক টাকায় বিক্রি হবে আরামসে পাওয়া যাবে। এটা সাজিয়ে করা, মানে এটা শক্ত না, শুধু ওই 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 চার টেবিলটাকে মনে রাখা যে কোনটা কোনটা পরপর 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 লিখে বাকিটা তো যোগ করা, শুধু ফিগার গুলো লিখবে, যোগ করবে, হয়ে গেল কাজ। ওকে স্যার। এই আমি 10-12টা প্রবলেম আমার দেওয়া থাকবে, এই প্রবলেম গুলোকে একটু ঘেটে দেখবে,
হ্যাঁ, তারপরে যদি যে কোনো প্রবলেম যদি মনে হচ্ছে যেখানটা অসুবিধা আমায় বলবে কিন্তু পরে ক্লাসে, তাহলে আমি বুঝতে পারবো যে তাহলে আমি তবে যে 10টা বা 12টা প্রবলেম দেওয়া আছে এর বাইরে নর্মালি এর মানে কোনো ক্যাটাগরির ম্যাথামেটিক্স এটার বাইরে হয় না, দেয় না, এর মধ্যেই ঘোরাফেরা করে, মানে এর মধ্যেই এরকমই। হ্যাঁ, যে কোনো একটা প্যাটার্নের হয়তো দিয়ে দেবে, পার্টিকুলার কোনো একটা প্যাটার্নের দিয়ে দেবে, এইটা এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো।